শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। পরিসংখ্যান বিভাগের ৬০ বছরে পদার্পণ একটি মাইল ফলক। এই মাইল ফলকে আমরা এমন একটি সময় অবস্থান করছি যখন বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনার এই ভয়াবহ থাবায় পর্যদস্ত। এর মধ্যেই পরিসংখ্যান পরিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ এর উদ্যোগে ৬০ বছরে পরিসংখ্যান বিভাগ শীর্ষক যে অনলাইন আলোচনার আয়োজন করেছি, আজকে তার পঞ্চম পর্ব। আজকের এই পঞ্চম পর্বে আমরা আলোচনা করব বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা। পরিসংখ্যান বিভাগের স্থপতি প্রফেসর খন্দকার মোনার হোসেন বিভাগের যে সূচনা করেছিলেন 1961 সালে, প্রথম থেকেই তিনি তরুণ শিক্ষক ও ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে গেছেন এবং ছাত্রছাত্রীরা কিভাবে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য বৃত্তি সংগ্রহ করতে পারে তা নিয়ে সব সময় চিন্তা ভাবনা করতেন এবং ছাত্রছাত্রীরা নিয়মিত পড়াশোনা করছেন কিনা, নিয়মিত লাইব্রেরিতে যায় কিনা, নিয়মিত হোমওয়ার্ক গুলো করে কিনা সে বিষয়েও তিনি ছিলেন সদা তৎপর। এবং এই প্রফেসর মোনার হোসেন তার জীবনের শেষ দিন পর্যন্ত পরিসংখ্যান বিভাগের ছাত্রছাত্রীদের শিক্ষার মনোন্নয়নে কাজ করে গেছেন এবং সেই খন্দকার মোনার হোসেনকে আমরা আমাদের অন্তর থেকেই স্যালুট জানাই যে তিনি পরিসংখ্যান ডিপার্টমেন্টকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা তার ছাত্র হতে পেরে গর্বিত। আজকে এই ৬০ বছরে পদার্পণে পরিসংখ্যান বিভাগ সামনের দিকে এগিয়ে গেছে এবং এই পথ চলা এই ৬০ বছরেও আমরা বিগত যে ৪টি পর্ব করেছি সেই ৪টি পর্বের আলোচনায় যে কথাটি উঠে এসেছে যে ৬০ বছরে পরিসংখ্যান বিভাগ আসলে তার যৌবনে অবস্থান করছে, তার কৈশোরে অবস্থান করছে এবং এই কৈশোর যেন সে ধরে রাখতে পারে। তাহলে ৬০ বছরে এসেও যে কৈশোরে থাকতে পারে সে তাহলে কোথায় যেতে পারে, আমরা সেই জিনিসটি দেখতে চাই। হয়তো আমাদের জীবদ্দশায় আমরা সেটা দেখে যেতে পারবো না, আমাদের পরবর্তী জেনারেশন হয়তো সেটা দেখতে পাবে। আমি আজকে যে আমার ছাত্র বন্ধুদের, আমার ছোট ভাইদের নিয়ে আজকে যে এপিসোডটি আয়োজন করেছি তারা সকলেই আমার ছাত্র এবং তারা সকলেই স্ব ক্ষেত্রে অনেক বেশি পারদর্শী। আমি আজকে পরিচয় করে দিতে চাই আমাদের সেই গেস্টদের সাথে। তার আগে আপনারা যারা এই অনুষ্ঠানটি অনলাইন দেখছেন, বিভাগের বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী বা পরিসংখ্যান ডিপার্টমেন্টের যে সকল শুভাকাঙ্ক্ষী এই প্রোগ্রামটি উপভোগ করছেন, আপনাদের সবাইকেই সুস্বাগতম এই প্রোগ্রামে। আমাদের মাঝে যারা উপস্থিত আছে আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের সামনে। আমাদের মাঝে আছে ডক্টর মোহাম্মদ রশিদুল আলম মাহমুদ, পোস্ট ডক্টরাল ফেলো, স্কুল অফ সোশ্যাল সায়েন্স, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। এর আগে সে একই ইউনিভার্সিটি থেকে তার পিএইচডি কমপ্লিট করেছে এবং তার আগে সে আইসিডিডিআরবিতে কর্মরত ছিল। আমরা স্বাগত জানাচ্ছি ডক্টর রশিদুল আলম মাহমুদকে। এরপর আমি পরিচয় করে দিতে চাই মোহাম্মদ জয়নাল আবেদিন। আমি আসলে আজকে ডক্টর জয়নাল আবেদিন বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। গতকালকে সে তার পিএইচডি ডিফেন্স শেষ করেছে। কনগ্রাচুলেশন ডক্টর জয়নাল আবেদিন ফর ইওর ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট ইন ডেটা সায়েন্স। সে বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ডে পিএইচডি ডিগ্রি ডিফেন্স গতকালকে কমপ্লিট করেছে। হয়তো সামনে কনভোকেশনের মাধ্যমে তার অ্যাওয়ার্ডটি সম্পন্ন হবে। তো আমি জয়নালকেও আমাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি এবং জয়নাল এর আগে আইসিডিডিআরবিতে সিনিয়র স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেছে, তার আগে সাফি কনসালটেন্সিতে দায়িত্ব পালন করেছে এবং তারও আগে পড়াশোনা শেষ করার পরপরই সে সোশ্যাল মার্কেটিং কোম্পানিটিতে সে তার যোগ্যতার স্বাক্ষর রেখেছিলেন। এরপর আমি পরিচয় করে দিচ্ছি ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান, বর্তমানে পোস্ট ডক্টরাল ফেলো, ডিপার্টমেন্ট অফ বায়োসায়েন্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স, কিউশো ইনস্টিটিউট অফ টেকনোলজি, জাপান। সে এর আগে চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে তার পিএইচডি কমপ্লিট করেছে এবং কিউশো ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যাওয়ার আগে সে চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং এ পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে দায়িত্ব পালন করেছিল। আমি ডক্টর মোহাম্মদ মেহেদি হাসানকেও আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে আমাদের আছে ডক্টর মোহাম্মদ আলামিন, সেও পোস্ট ডক্টরাল ফেলো, কলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড বায়োটেকনোলজি, জিজিয়াং ইউনিভার্সিটি অফ চায়না,
এবং এর পূর্বে সে একই ইউনিভার্সিটি থেকে তার পিএইচডি কমপ্লিট করেছে। আমরা এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি ডক্টর মোহাম্মদ আলামিনকেও। এবং আমাদের আরেকজন একেবারেই তরুণ রিসার্চার, সে খুব অল্প দিন হলো পরিসংখ্যান ডিপার্টমেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তার মাস্টার শেষ করার পরে বল স্টেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছে এবং সেখান থেকেও সে তার মাস্টার শেষ করেছে। এখন সে তার পিএইচডি পজিশনের জন্য ট্রাই করে যাচ্ছে। আমরা এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি সিরাজুম মুনিরা খানকেও। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমাদের এই 5 জন ইয়াং রিসার্চার, এরা যে কি ভালো কাজ করছে এবং তাদের স্ব ক্ষেত্রে তারা তাদের যে যোগ্যতার পরিচয় দিয়েছে সেটি আসলে প্রশংসনীয়। সেই সাথে আমি সিরাজুম মুনিরা খান, যে এখন আমেরিকায় অবস্থান করছে, সেও আসলে তার জার্নিটা কি ছিল এবং কিভাবে সে আমেরিকার মতো জায়গায় তার এখানকার মাস্টার শেষ করার সঙ্গে সঙ্গে গিয়েছে সেই বিষয়টি শুনবো। এবং আমরা আজকে পুরোটা সময় জুড়েই এই দর্শক বন্ধুরা আমাদের এই 5 জন যে রিসার্চার আমাদের সামনে আছে, এই 5 রিসার্চারের আমরা কথা শুনবো। প্রথমে আমরা সিরাজুম মুনিরা খানের কাছ থেকে শুনতে চাই। সিরাজুম মুনিরা খান, তুমি আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করতে তখন থেকেই তোমার মনে হয় একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্নটি না থাকলে এত তাড়াতাড়ি হয়তো সেই স্বপ্নটি তোমার কাছে ধরা দিত না। আমি জানি না তোমার এই চলার পথ মানে সুগম ছিল নাকি হচ্ছে অনেক বন্ধুর ছিল। তো আমি তোমাকে অনুরোধ করব যে তুমি যে এই যে আমেরিকা বল স্টেট ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে এমএসসি শেষ করেছো, এমএস শেষ করেছো, তো এই যাওয়ার রাস্তাটা কেমন ছিল এবং সেই আমেরিকার পড়াশোনা ব্যবস্থাটাই বা কেমন, এই বিষয়ে যদি একটু বলতাম। সিরাজুম মুনিরা খান। সিরাজুম মুনিরা খান, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। আনমিউট করে নাও, মাইকটা আনমিউট করে নাও। সিরাজুম, মাইকটা আনমিউট করে নাও। হ্যাঁ, ওকে, ইউ মে স্টার্ট নাও। শোনা যাচ্ছে? এটা হ্যাঁ হ্যাঁ, তুমি কন্টিনিউ করো। কথাটা ঠিক আছে, বারবার বুঝতে খারাপ শোনাচ্ছে কিছু। সিরাজুম, কি তোমার কি প্রবলেম হচ্ছে? আমি তাহলে অন্য কারো কাছে যেতে চাই, তুমি তোমার প্রবলেমটা তাহলে মিট আপ করবা। হ্যালো হ্যালো, আচ্ছা, আমার মনে হয় সিরাজুমের নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। আমার মনে হয় আমরা আমাদের নেক্সট যে আলোচক আছে, আমি ডক্টর মোহাম্মদ আলামিন। আলামিন, আমি তোমার কাছেই প্রথমে আসতে চাই, যেহেতু সিরাজুমের একটু সমস্যা হয়েছে, যে তুমি আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সে মাস্টার শেষ করার পরপরই চায়নাতে জিজিয়াং ইউনিভার্সিটিতে তোমার পিএইচডি কমপ্লিট করেছো এবং তারপরে এখন পোস্ট ডক্টরাল রিসার্চার হিসাবে দায়িত্ব পালন করছো। তাহলে এই যে তুমি হচ্ছে যে একটা ভিন্ন পরিবেশে, জাস্ট বাংলাদেশ থেকে নতুন একটা পরিবেশে চায়নাতে, যেখানে আসলে ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম থাকে, তো এই ল্যাঙ্গুয়েজের প্রবলেমটা কি তুমি কিভাবে ওভারকাম করেছো, বা ল্যাঙ্গুয়েজ আসলে কোনো প্রবলেম কিনা, এবং সেখানকার শিক্ষা ব্যবস্থাটাই বা কি, এবং তুমি কিভাবে সেখানে আসলে তোমার শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল বা তোমার রিসার্চটা কি ধরনের ছিল, এটা যদি তুমি একটু বলো। ডক্টর মোহাম্মদ আলামিন। থ্যাংক ইউ স্যার। আমি সর্বপ্রথমে এই প্রোগ্রামের আয়োজক এবং সঞ্চালক আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর খলিলুল হক স্যারকে আমি ধন্যবাদ জানাই। আমি আমাদের ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা খন্দকার মোনার হোসেন স্যার সহ আমাদের অতি সাম্প্রতিক আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছেন, প্রফেসর নাসির স্যার সহ যারা
আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলীদের প্রতি। এবং আমি যে আজকে আসলে রিসার্চ বিষয়ে যে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি, এটা আমার মনে হয় যে যার কারণে যেটা সম্ভব হয়েছে বা আমি এখানে আছি, সেটার পিছনে যার সবচাইতে বড় অবদান উনি হচ্ছেন প্রফেসর ডক্টর নুরুল হক মোল্লা। হয়তো স্যার না থাকলে আমার রিসার্চে আসাই হতো না, বা আমি দেখা যাচ্ছে অন্য কোনো ফিল্ডে এতদিন কাজ করতাম। সেক্ষেত্রে আমি আমার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ডক্টর নুরুল হক মোল্লার প্রতি। এখন আমি স্যার যে বিষয়ে বলতে, যে আসলে চায়নাতে আমরা যে আমি এখানে আসছি এবং কিভাবে আসছি, বা আমি কিভাবে এখানে কমিউনিকেশন থেকে শুরু করে কিভাবে আমি এখানে পোস্টডক পিএইচডি করার পর পোস্টডক করছি। তো সেক্ষেত্রে আমি মনে করি আমার যদি খুবই অল্প সময়, যেহেতু এই সময়ের ভিতরে আমি চেষ্টা করব যে আমার গল্পটার মাধ্যমে আমি যদি বলি, তাহলে আমাদের যে ছোট ভাই ও বোনেরা আছে ডিপার্টমেন্টে বর্তমান অধ্যয়নরত, তাদের জন্য বোঝার সুবিধা হবে এবং আশা করি তারা উপকৃত হবে। তো আমি চেষ্টা করব যে আমার যে লং জার্নিটা, এবং সেক্ষেত্রে এবং রিসার্চের বাংলাদেশ এবং এখানকার রিসার্চের মধ্যে পার্থক্যটা কি, এবং রিসার্চে আসলে আসলে বেনিফিটটা কি হবে, সেই বিষয়ে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। তা আমাদের সময় যেটা হতো যে আমাদের সময়ে আমি আমার বন্ধু আজকে এই আলোচনায় আছেন ডক্টর মেহেদী হাসান, আমরা একসাথেই। তো আমরা মাস্টার্সে ভর্তি হওয়ার পরে আমরা স্যাররা বললো যে তোমরা তোমাদের টিচার যারা রিসার্চ করতে চাও, তোমরা তত্ত্বাবধায়ক সুপারভাইজার খুঁজো। তো যা হোক, সবাই আমার বন্ধুরা যারা ছিল ক্লাসমেট, তারা তাদের সুপারভাইজার পেয়েছিল। এখন আমরা খুঁজছিলাম এবং আমি তখন ইনডিসিশনে ছিলাম বা দুশ্চিন্তায় ছিলাম, বা বুঝতে পারতেছিলাম না যে কি করব, কোন স্যারের কাছে করলে ভালো হয়। তো যাই হোক, সব স্যারের কাছে গেলাম, দেখা যাচ্ছে যে মোটামুটি সব স্যারই বলতেছে যে আমরা আমাদের ছাত্র অলরেডি তারা নিয়ে নিয়েছেন। তো সেই সময়ে জাস্ট রিসেন্ট তখন আমাদের প্রফেসর ডক্টর নুরুল হক মোল্লা স্যার জাপান থেকে আসছেন। ওনাকে আমরা চিনতাম না, নাম শুনেছি স্যারের। তো আমরা যা হোক অনেক কথা বলার পর, সবার সাথে ডিসকাস করার পর, আমি প্রফেসর ডক্টর আমিনুল হক স্যার, উনি বললেন যে তোমরা মোল্লা স্যারের সাথে কথা বলো। তো যা হোক, মোল্লা স্যারের সাথে কথা বললাম, মোল্লা স্যার রাজি হয়ে গেল, আমাদের সাথে কথা বললো। রুল অনেক স্যার বললো যে তোমরা রিসার্চ করতে হলে তোমরা ল্যাবে আসতে হবে প্রতিনিয়ত। তো আমরা স্যারের কথা মতো আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে ল্যাবে যখনই ক্লাস ফাঁকে সময় পেতাম, তখন স্যারের ল্যাবে বসতে হতো। স্যার আরো বললো যে তোমাদের রিসার্চ করতে হলে তোমাদেরকে ডেস্কটপ অথবা ল্যাপটপ কিনতে হবে। সে সময় আমরা 9-10-এর সময় আমরা স্যারের এখন যে আমাদের ডিপার্টমেন্টে যে বড় ল্যাব আছে, এরকম ধরনের ল্যাব ছিল না। তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমি মেহেদি এবং অন্যান্য আমাদের আরো বড় 2জন ভাই ছিলেন। এখন ডক্টর বাহাদুর বাদশাহ ভাই, উনি আমেরিকাতে আছে পোস্টডকে, আর আরেকজন ভাই হানিফ ভাই। তো আমরা 4জন মিলে দেখা যাচ্ছে স্যারের রুমে গাদাগাদি করে অল্প জায়গার ভিতরে আমরা থাকতাম এবং আমরা ওখানে গবেষণা শুরু করি। তো স্যারের এখন যেটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ এবং আমাদের যে রিসার্চের আসলে যে কন্ডিশনটা, সেটা আমি বলার চেষ্টা করতেছি। তো এখন সেই সময়ে দেখা যাচ্ছে যেটা বেশি প্রবলেম, যে আমরা রিসার্চ করব কিনা। দেখা যাচ্ছে চারিপাশে যে বন্ধু বান্ধব আমাদের আছে, তারা তো তখন বিসিএস এ দেখা যাচ্ছে মাস্টার্সে উঠেই তারা বিসিএস এর পড়ালেখা বা বিভিন্ন বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পড়ে। তো সেক্ষেত্রে দোটানায় পড়তাম। এবং যেহেতু আগে স্যাররা আমাদের পিএইচডি করতে গেছে, কিন্তু স্টুডেন্টদের ভিতর থেকে পিএইচডি করতে বাইরে গেছে হায়ার এডুকেশনের জন্য, তখন খুব কম ছিল। তো আমরা তখন ইন্ডিভিশনে থাকতাম। যখন ল্যাব থেকে বাইরে যেতাম, তখন ভাবি যে চাকরি পেতে হবে, একটা চাকরি মনে হয় বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পেলে চাকরি করতে পাবো একটা, এরকম আশা। কিন্তু রিসার্চ করলে কি হবে সেটা তখন আমরা কনফার্ম না, কারণ তখন পর্যন্ত সরাসরি ডাইরেক্টলি কোনো ছাত্র আমাদের ডিপার্টমেন্ট থেকে তেমনি ভাবে বাইরে যায়নি। তো যা হোক, তখন ইন্ডিভিশনে ছিলাম। আমরা মাস্টার্স করলাম, আমরা থিসিস কমপ্লিট করলাম। থিসিস কমপ্লিট করার পর দেখা যাচ্ছে স্যার বললো যে তোমরা যে রিসার্চটা করছো সেই বিষয়টা এখন পাবলিশ করতে হবে। তো এখন সময় লাগবে। তো এদিকে চাকরি, মাস্টার্স পাস করছি, বাসা থেকে বলছে চাকরি বাকরি করার কথা। তো সেক্ষেত্রে যেহেতু আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি রিসার্চই করব, তো সেক্ষেত্রে আমি সাফি কনসালটেন্সি বাংলাদেশ, যেহেতু একটা রিসার্চ প্রতিষ্ঠান, ওখানে আমি স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রাম হিসেবে জয়েন করি। এবং আমার বন্ধু যে মেহেদি, সে স্যারের ল্যাবে থেকে যায়। সে থাকার পরে
দেখা যাচ্ছে সে 2013 সালের দিকে পিএইচডি তে চলে আসে। তো আমিও বাই দিস টাইম বিভিন্ন প্রফেসরের সাথে লিখতে থাকি এবং বাই দিস টাইম মোল্লা স্যারের সাথে আমার কানেকশন থাকে এবং ওনার সাথে আমি যোগাযোগ করি নিয়মিত। স্যার বিভিন্ন দিক নির্দেশনা দেয়। তার ফলে আমিও 2014 সালে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমিও পিএইচডি করতে চলে আসি। তা আমি যে বিষয়ে রিসার্চ করতাম স্ট্যাটিস্টিক্স কিউটাল অ্যানালাইসিস নিয়ে, তো আমি এখানে চায়নাতে যে প্রফেসর ওনার প্রোফাইল দেখছিলাম যে উনিও কিউটাল অ্যানালাইসিস নিয়ে কাজ করে। এখানে আসার পর ওই প্রফেসর বলছে যে এটা যেহেতু অনেক একটা টাইম কনজিউমিং এবং অনেক হার্ড ওয়ার্ক করতে হয় কিউটালের ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি এখন এটা করতেছি না, আমার তো বয়স হয়েছে, তো এখন আমি পুরো মলিকুলার বায়োলজিতে আমি জিন আইডেন্টিফিকেশন ইন রাইস অ্যান্ড মলিকুলার ফাংশনাল স্টাডি ইন রাইস এটা নিয়ে কাজ করছি। তো আমার তো মাথায় আকাশ ভাঙে পড়ার মতো অবস্থা, কারণ আমি তো কখনো মলিকুলার বায়োলজিতে কোনো কিছুই জানি না। কিন্তু একটা জিনিস হয়েছিল যে তখন নাসির স্যার ছিলেন এবং আমাদের ডিপার্টমেন্টে প্রতিনিয়ত বিভিন্ন ডিপার্টমেন্টের বায়োলজি থেকে শুরু করে বোটানি সব স্যাররা আমাদের এখানে প্রতিনিয়ত সেমিনার হতো, আমরা সেখানে পার্টিসিপেট করতাম এবং আমাদের যেহেতু একটা কোর্সও ছিল স্ট্যাটিস্টিক্যাল জেনেটিক্স এর উপরে, সেক্ষেত্রে আমরা ওই কোর্স থেকে আমরা কিছু নলেজ আমরা গ্যাদার করছিলাম। তো আমি মোল্লা স্যারকে বললাম, স্যার এই ব্যাপার আমি তো আসলাম এক ফিল্ডে, এখন তো ফিল্ড মলিকুলার বায়োলজি। স্যার বললো যে তুমি তো ভালো করে জানো যে বায়োইনফরমেটিক্স যেহেতু স্ট্যাটিস্টিক্স বায়োলজি কম্পিউটার সায়েন্স, তো সেক্ষেত্রে তুমি হোয়াইট ল্যাবে এক্সপেরিমেন্টটা তুমি একটু কষ্ট করে শেষ করো, পিএইচডিটা শেষ করো, তাহলে তুমি ভবিষ্যতে ভালো অপরচুনিটি তুমি পাবা এবং এটা তোমার জন্য ভালো হবে। তো স্যারের পরামর্শ অনুযায়ী আমি এখানে আমার আমার চাইনিজ ল্যাবমেটদের সাথে আসলে কিছু কিছু চাইনিজ তারা ভালো কথা বলতে পারে এখনকার, স্পেশালি যারা এখন ইয়াং তারা চাইনিজ ইংলিশে ভালো কথা বলতে পারে, আর আগের যারা তারা আসলে মেনলি ইংলিশে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং ওনারা বলেও না। তো তাদের সাহায্য সহযোগিতা এবং বিভিন্ন নিজের পরিশ্রম এবং সবার পরামর্শ অনুযায়ী আমি কাজ করলাম। তো যাই হোক, এটা অনেক বড় জার্নি। তো আমি স্ট্যাটিস্টিক্স থেকে এসে মলিকুলার বায়োলজিতে আমি আমার পরিশ্রম এবং একাগ্রতা নিয়ে আমি আমার সঠিক সময়ে আমি আমার পিএইচডি শেষ করছি এবং আমার পিএইচডিতে আমি 3টা পেপার পাবলিশ করছি ফার্স্ট অথর হিসাবে। তো আমি সফলতার সাথে পাস করছি। তো এখন আমার যেটা যে অনেক সময় যেটা আমাদের বর্তমানে যারা ছাত্রছাত্রী আছেন যে তারা বলে যে এটা কি কিভাবে করব বা আমরা কি করব বা পিএইচডি গবেষণার ক্ষেত্রে কিভাবে কি হবে। তো আমি যেটা বলতে চাই যে আসলে আমাদের বাধাটা কোথায়, আমি মনে করি যে আমাদের বাধাটা হচ্ছে আমাদের নিজেদের। তো সেক্ষেত্রে আমি মনে করি যে প্রথমে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমি কি রিসার্চ করব বা আমি কি অন্য কিছু করবো। আর যেহেতু সবাই রিসার্চ করবে না, তো সেক্ষেত্রে যারা রিসার্চ করবে তারা যদি ডিসিশন নিয়ে থাকে, তাহলে আমি মনে করি আমাদের স্যারদের যে দিক নির্দেশনা এবং পরামর্শ সেগুলো মেনে চললেই এখন বিদেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে কোনো বাধাই নয়। এবং আমাদের সামনে এখন যেহেতু আমি মনে করি আমাদের ডিপার্টমেন্ট থেকে বর্তমানে এখন বাইরে দেশে মোটামুটি 20 জনের উপরে এখন অলরেডি পিএইচডি করতেছেন এবং পোস্টডক করতেছে। এবং স্পেশালি আমি আমার যে জেজিয়াং ইউনিভার্সিটি চায়নাতে, আমরা এখান থেকে আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে 6 জন পিএইচডি কমপ্লিট করেছি এই বছর পর্যন্ত। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের সেই সময় কোনো উদাহরণ ছিল না। আমরা তখন ভাবতাম আমাদের সিনিয়র বড় ভাই যে ছিল উনি 1 বছর থেকে কোনো পজিশন বা অ্যাপ্লাই করে হবে কিনা, তখন আমরা দুশ্চিন্তা ছিলাম। কিন্তু বাট এখন আমাদের সামনে জলযন্ত্র উদাহরণ আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সেক্ষেত্রে এখন বাইরে বিদেশে উচ্চশিক্ষা নেওয়া খুবই সহজ। আর চায়নাতে যেটা বিষয় হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম, চাইনিজ ভাষাটা, কিন্তু চাইনিজ ভাষা জানলে সুবিধা, কিন্তু না জানলেও অসুবিধা নেই। কারণ যেহেতু আমাদের রিসার্চের ওয়ার্কটা আমাদের পাবলিশ করতে হয় ইংলিশ মিডিয়াম, আমাদের জার্নালে পাবলিশ করতে হয়, সেক্ষেত্রে এটা কোনো প্রবলেম না, কিন্তু চাইনিজ জানলে বেটার। আরেকটা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আসলে রিসার্চ কেন করব, অনেক যারা তরুণ, আমি যখন ছিলাম তখন আমার মনে হতো যে আসলে কেন। তো আমি মনে করি যে এখন বর্তমানে এসে যে রিসার্চ করলে কেউ যদি হায়ার স্টাডি করে এবং সে যদি ভালো মতো পিএইচডিটা কমপ্লিট করতে পারে, তাহলে সেক্ষেত্রে তার পৃথিবীটা তার জন্য ওপেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো রিসার্চ তেমন ভাবে শুরু না হলেও সারা পৃথিবীতে রিসার্চ চলছে এবং সেখানে আমাদের স্পেশালি আমাদের স্ট্যাটিস্টিক্সে যে বায়োইনফরমেটিক্সে যে বিভিন্ন ফিল্ড এবং স্ট্যাটিস্টিক্যাল জেনেটিক্স ফিল্ডে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। তো সেক্ষেত্রে
এই ক্ষেত্রে আমি মনে করি যে উচ্চশিক্ষা করলে অনেক ডিমান্ড আছে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যেহেতু আমি চায়নাতে আছি, এখানে পোস্টডক অ্যাভেলেবল, এবং হাজার হাজার পোস্ট প্রতিনিয়ত ফাঁকা হচ্ছে এবং তারা সার্কুলার দিচ্ছে পোস্টডকের জন্য। তো কেউ যদি ভালো মতো পিএইচডি কমপ্লিট করে, সেক্ষেত্রে সে তার পোস্টডক কমপ্লিট পোস্টডক পেতে অসুবিধা হবে না। এবং আর একটা বিষয় যে চায়নাতে স্কলারশিপের যেটা ব্যাপার, আমি বলবো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এখন একটু কম্পিটিটিভ, কারণ হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যারা, তারা ওনারা আগে আলামিন, তোমাকে মনে হয় শেষ করতে হবে। একটু স্যার, এক মিনিট স্যার। এক মিনিটের মধ্যে শেষ তো করো। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ওনাদের আগে যেটা মানে নাম্বার অফ পাবলিকেশনের উপর গুরুত্ব দিত, কিন্তু এখন যেটা গুরুত্ব দিচ্ছে ওনারা কোয়ালিটির দিকে গুরুত্ব দিচ্ছে। তো সেক্ষেত্রে বাইরের ইউরোপ এবং আমেরিকা অন্যান্য কান্ট্রি থেকে প্রচুর ক্যান্ডিডেট থাকার কারণে এখন চাইনিজ স্কলারশিপ পাওয়াটা বা অন্যান্য স্কলারশিপ পাওয়াটা একটু ডিফিকাল্ট। বাট যদি কারো আইএলস স্কোর ভালো থাকে, তাহলে সে অবশ্যই 95% ক্ষেত্রে স্কলারশিপ পাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই চায়নাতে প্রচুর জবের অপরচুনিটি আছে, আমি যেটা দেখছি এখানে। এবং এখানে পোস্টডকের অনেক অপরচুনিটি আছে, অনেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে জয়েন করার অপরচুনিটি আছে। এটা হচ্ছে ব্যাপার। আর আমি মনে করি যে রিসার্চ করলে শুধুমাত্র চায়না না, ওভারঅল পৃথিবীতে আমাদের সবার ডিমান্ড, এবং যারা রিসার্চ করতে চায় তাদের জন্য অনেক পথ খোলা আছে। তো এটা আমি খুবই অল্প সময়ের ভিতরে চেষ্টা করছি ইয়া করার জন্য। কিন্তু আমি এই জন্য ছোট ভাই এবং বন্ধু যারা আছে তারা বলবো যে আমাদের স্যারদের এবং আমাদের ডিপার্টমেন্টের যথেষ্ট ফ্যাসিলিটি আছে। আমি মনে করি না যে আমাদের বিদেশের চাইতে যে খুব কম খুব যে অনেক পার্থক্য, সেটা না। আমাদের স্যারদের পরামর্শ দিক নির্দেশনা অনুযায়ী চললে আমরা বিদেশে উচ্চশিক্ষার পথ সবার জন্য ওপেন। সো থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ পরে আবার নেক্সট টাইম কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আলামিন। আসলে আলামিন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে যে চায়নার পড়াশোনার সিস্টেমটা কি এবং কিভাবে আসলে ছেলেমেয়েরা সেখানে যেতে পারে, এবং সে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফিল্ডে কাজ করেছে, মলিকুলার বায়োলজি। আমার মনে হয় আমাদের স্টুডেন্টরা এখান থেকে এনকারেজ হতে পারে যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফিল্ডে কিভাবে নিজেকে অ্যাডপ্ট করে নিয়ে কাজ করা সম্ভব। এবং ল্যাঙ্গুয়েজ আসলে কোনো প্রবলেম না, হয়তো যারা সিনিয়র সিটিজেন চাইনিজ যারা সিনিয়র সিটিজেন তাদের জন্য হয়তো প্রবলেম, কিন্তু ইয়াং যারা আছে চাইনিজ তারা সবাই অলমোস্ট ইংলিশে পারদর্শী। এবং সবচেয়ে বড় কথা যে স্কলারশিপ দিন দিন টাফ হচ্ছে, এটা সত্য কথা, কারণ ইউরোপ থেকেও যেহেতু এখন চায়নাতে স্কলারশিপের জন্য আসছে। তো সেই ক্ষেত্রে পাবলিকেশনের সাথে সাথে যদি নিজের কোয়ালিটিকে ইমপ্রুভ করা যায়, দ্যাট মিনস পাবলিকেশন দিয়ে কোয়ালিটিকে যদি বোঝানো যায়, তাহলে সেই ক্ষেত্রে পাওয়া সম্ভব। এবং যদি কেউ আইএলটিএস করতে পারে, তাহলে তার সম্ভাবনা থাকবে 95%। তো অনেক ধন্যবাদ আলামিন, আজকে সময় দিয়েছো তুমি আমাদেরকে, এবং তোমার কাছ থেকে আমার মনে হয় বর্তমান ছাত্রছাত্রীরা একটা গাইডলাইন পেলো চায়নার শিক্ষা সম্পর্কে। আমাদের সিরাজুম মুনিরাকে আমরা আবার পেয়েছি। সিরাজুম মুনিরার আসলে একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিল, বা হয়তো ডিভাইসে একটু প্রবলেম হচ্ছিল। তো আমরা যাক আবার ওকে পেয়েছি, আমরা খুশি হয়েছি যে সে জয়েন করতে পেরেছে। তো সিরাজুম মুনিরা, তোমাকে যে বিষয়টি বলছিলাম যে তুমি আসলে এখানকার পড়াশোনা শেষ করেই আমেরিকাতে চলে গিয়েছিলে তোমার এমএস করার জন্য, এবং সেখানে তুমি এমএস শেষ করেছো, এখন পিএইচডি পজিশনের জন্য ট্রাই করছো। এই যে তোমার জার্নিটা এবং তোমার স্ট্যাটিস্টিক্সে কিভাবে তুমি পড়াশোনার পাশাপাশি এই প্রিপারেশনটা নিয়েছো, আমার মনে হয় সেটা যদি একটু বলো, তাহলে ছেলে মেয়েদের উপকার হবে। সিরাজুম মুনিরা খান, তোমার মাইকটা আনমিউট করে নিও। ধন্যবাদ স্যার। আমি সকলের কাছে দুঃখিত, আমার ডিভাইসে কিছু প্রবলেমের কারণে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখানে সবথেকে সর্বকনিষ্ঠ এবং আমার রিসার্চের যাত্রাটাও খুবই সংক্ষিপ্ত। তো আমি আসলে রিসার্চের যাত্রার থেকে আমি বলতে পারবো বেশি ভালো করে যেটা, যে আমার উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ গমন যাত্রার যে পুরো ব্যাপারটা সেটা। তো আমি একটু শুরু থেকে শুরু করি। মানে আমি পরিসংখ্যান বিভাগে ভর্তি হই 2012 সালে। ভর্তির পর আমি অনেক বেশি আতঙ্কিত হয়ে যাই, কারণ হচ্ছে পরিসংখ্যান নিয়ে আমাদের খুব বেশি একটা ধারণা নেই সমাজে। এমনকি আমাকে এই ধরনের প্রশ্ন করা হয়েছে যে সায়েন্সে পড়ে তুমি পরিসংখ্যানে কি করতেছো।
আর্টসের একটা সাবজেক্টে পড়তেছো, কেন সায়েন্সের কোনো সাবজেক্টে চান্স পাও নাই? তো আমার এই ব্যাপারগুলো খুব খারাপ লাগতো, যা আমাদের মধ্যে খুব ভুল ভ্রান্তি ধারণা আছে পরিসংখ্যান নিয়ে। তো তারপরে ওরকম একটা সাবজেক্টে এবং আমাদের পরিসংখ্যান সাবজেক্টটা অনেক কঠিন। সবাই বলে যে এখানে ভর্তি হইলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষের একটু সমস্যা হয়ে যায়, মানসিক সমস্যা। তো এইসব নিয়ে খুব বেশি পরিমাণে আলোচনা হতো বা এরকম শুনতে শুনতে একটু আতঙ্কিত হয়ে গেছিলাম। কিন্তু 2012 সালে আর কি আমাদের পরিসংখ্যান বিভাগে যখন আহ, শুরু হয়ে যায় আমাদের যে ইন্টারন্যাশনাল কনফারেন্স, এটা আমি বলবো যে আমরা ভাগ্যবান, আমাদের বিভাগে প্রত্যেক বছরই এটা, প্রত্যেক 3 বছর বা 4 বছর পর পর এটা হচ্ছে। তো সেই সময় আমি 3 বছর পর। ধন্যবাদ জানাবো দুঃখিত। হ্যালো। কন্টিনিউ করো। জি স্যার। তো সেই কন্টিনিউ করো। সময় সেই সময় আমি প্রথম বর্ষে ছিলাম, কিন্তু আহ, আমি আমাদের প্রফেসর আমিনুল স্যারকে আমি ধন্যবাদ জানাবো। স্যার আমাকে ভলেন্টিয়ার হিসাবে সেই কনফারেন্সে যোগদানের সুযোগ করে দিয়েছিলেন। তো এরপরে ওই কনফারেন্সের পরে আসলে আমার চিন্তাধারাটা অনেক বেশি পরিবর্তন হয়ে যায়, কারণ আমি তখন দেখলাম যে বাহিরে প্রচুর স্কোপ আছে আমাদের কাজ করার, এবং আমাদের পরিসংখ্যানের ব্যাপ্তিটা আসলে অনেক বেশি বিস্তৃত। সব জায়গায় পরিসংখ্যানের একটা চর্চা লাগে। যে কোনো ক্ষেত্রে তুমি যদি মানে মাফ করবেন, যে কোনো ক্ষেত্রে গবেষণার জন্য পরিসংখ্যান এটা সবসময় লাগছে। তো তারপরে সেই কনফারেন্সের পরে আমি অনুপ্রাণিত হই যে আচ্ছা, আমি যদি এখান থেকে পড়ে যাই তারপরে বাহিরে যেতে পারি, তাহলে হয়তো আমি আরো ভালো কিছু করতে পারবো। এরপরে আমার সুযোগ হয়েছিল আমাদের প্রয়াত শিক্ষক ডক্টর মোহাম্মদ নাসির স্যারের সাথে কাজ করার। তো স্যারের সাথে কাজ করার সময় আমি আরো অনেক কিছু জানতে পারি, যেগুলো হয়তো আমাদের দেশের তুলনায় সেই সময়ে অনেক বেশি প্রোগ্রেসিভ ছিল। সেই বিষয়গুলো নিয়ে যখন স্যার কথা বলতেন, আলোচনা করতেন, সেই জিনিসগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আর আরেকটা ব্যাপার আমি যেটা বিশ্বাস করি, যে একজন শিক্ষার্থীর এগিয়ে যাওয়ার পিছনে আসলে আহ অনেক ভালো কিছু শিক্ষকের হাত থাকে, এবং আমি এই ব্যাপারে আহ, খুবই লাকি, আমি অনেক ভালো কিছু শিক্ষকের অনুপ্রেরণা পেয়েছি এবং তাদের সান্নিধ্য আসতে পেরেছি। আমার ডিপার্টমেন্টের যত টিচার ছিলেন ওনারা প্রত্যেকে আমাকে এই ব্যাপারে অনেক বেশি সাহায্য করেছিলেন। তো দেখা গিয়েছে যে ওইটার পরে আমি যখন প্রস্তুত করছিলাম নিজেকে যে আমি বাহিরে যাব উচ্চশিক্ষার জন্য, তো এখানে একটা ব্যাপার ছিল যে আমাদের আগের যে ভাইয়া বা আপুরা যারা গিয়েছেন, ওনারা কোন কোন ক্ষেত্রে কোন কোন ফিল্ডে কাজ করেছেন এবং কোন কোন কান্ট্রিতে গিয়েছেন, এখানে একটা ব্যাপার ছিল আর কি। তো সেখানে দেখলাম যে আমি ম্যাক্সিমাম আমাদের সব ভাইয়া আপুরা ওনারা জাপান কিংবা চায়নাতেই গিয়েছেন। কিন্তু আমার জন্য আহ, মনে হয়েছে যে আমি যদি অন্য কোনো কান্ট্রির জন্য ট্রাই করতে পারি বা অন্য কোনো কান্ট্রিতে যেতে পারি, সেটা হয়তো অন্য একটা ভালো কিছু হতে পারে। তো আমি চেষ্টা করলাম, যেহেতু আমাদের ইংলিশ লার্নিং যতগুলা দেশ আছে সবগুলাতে আইএলটিএস টা একটা ম্যান্ডেটরি ব্যাপার। তো আমি আইএলটিএস প্রিপারেশন নিতে শুরু করলাম, এবং এই ব্যাপারটা যে আমি আমি আমার ব্যক্তিগতভাবে আইএলটিএস টা দিয়েছিলাম আমার 4th ইয়ার পরীক্ষা শুরু হওয়ার আগে। কিন্তু আমি পরে বুঝেছি ব্যাপারটা, আমি 4th ইয়ার কমপ্লিট করেই যদি আইএলটিএস টা দিতাম তাহলে সেটা আরো বেশি ভালো হতো। আমি একটু তাড়াহুড়া করে আইএলটিএস দিয়েছিলাম। যাই হোক, আমার ইচ্ছা ছিল আমি আমার মাস্টার্স শেষ হওয়ার আগে আমি বাহিরের জন্য যেন একটা ভালো অবস্থা তৈরি করতে পারি, আমি হয়তো বাহিরে কোনো জায়গায় যদি আমি অ্যাডমিশন নিতে পারি। তো সেক্ষেত্রে আমি আইএলটিএস টা 4th ইয়ারে কমপ্লিট করি, এবং আমার মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার আগে আসলে আমার এখানে অ্যাপ্লিকেশনটা করা হয়, যার কারণে আমি শুধুমাত্র আমার অনার্স এর রেজাল্ট দিয়েই আমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করেছিলাম। আমার তখনও মাস্টার্স কমপ্লিট হয়েছিল না। তো এরপরে হচ্ছে যেটা বলবো যে আমার অ্যাপ্লিকেশন প্রসিডিওর থেকে শুরু করে, কারণ যেহেতু আমার অগ্রজ কেউ ছিলেন না এখানে ইউএসএ তে শিক্ষার্থী হিসাবে, সেক্ষেত্রে আমার অনেক সময় অনেক বাধার সম্মুখীন হয়েছি। কিভাবে আমি অ্যাপ্লিকেশন করব, কোথায় কি সাবমিট করব, এই ব্যাপারগুলোতে আমাকে বিশেষভাবে সাহায্য করেছেন আমাদের বর্তমানে আমার বড় শিক্ষক ডক্টর মোহাম্মদ রহমতুল্লাহ ইমন স্যার, এবং আমার ডিপার্টমেন্টের রাজশাহী ইউনিভার্সিটির প্রত্যেক টিচার আমাকে অসংখ্য সাহায্য করেছেন। কিন্তু মেজবাহুল আলম স্যার, যিনি আমার থিসিস সুপারভাইজার ছিলেন, স্যারকে আমি আহ, অনেক বেশি পরিমাণে
আমি জানি না স্যারকে কিভাবে কি বললে হবে। স্যার যে পরিমাণ আমাকে সাহায্য করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। তো দেখা গেছে যে সব টিচারই করেছেন। কিন্তু আমি আসলে উনাদের দুজনেরই নামটা নিলাম আরকি। তো উনারা আমাকে অনেকভাবে দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে কি করতে হবে, আমাকে এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে বা লেটার কিভাবে লিখতে হবে এই ব্যাপারগুলো যেটা। এটা আসলে সিনিয়র কোনো কেউ যদি থাকে কোনো শিক্ষার্থী সেক্ষেত্রে ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যায়। সেক্ষেত্রে গাইডেন্সটা একটু ভালো পাওয়া যায়। এই ক্ষেত্রে আমার একটু সমস্যা ছিল যে আমার গাইডেন্স এর অভাবটা ছিল আরকি। কিন্তু আমার শিক্ষকরা আমাকে অনেক সাহায্য করার কারণে আমি আসলে এই জিনিসগুলো পার হইতে পারছি। তো এরপরে যেটা হয়েছে যে অ্যাপ্লিকেশনটা আমি আ করার পরে আরকি এখানে আমেরিকার ক্ষেত্রে কিভাবে আ স্কলারশিপ কাজ করে কিংবা কিভাবে ফান্ডিং পাওয়া যায়, এই ব্যাপারগুলো খুঁজতে বা এগুলোর ধারণা পেতেও আমার অনেক প্রবলেম হয়েছে। তো দেখা গেছে যে আমি যেখানে এসেছি আমি এখানে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে আসিনি। আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এসেছি। কিন্তু এখানে ওরা আমাকে যেটা পে করছে সেটা দিয়ে আমার হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা অনেক শিক্ষার্থীদের সমস্যা হয় যে আপু যাওয়ার পরে আসলে কি হবে? আমরা কি চলাচল করতে পারবো কিংবা আমাদের সবকিছু চলবে কিনা? তো এই ব্যাপারটা এইজন্য আমি বলছি যে হচ্ছে এখানে অনেক ধরনের স্কলারশিপ আছে এবং আ 100% থেকে শুরু করে সব রকমই আছে। দেখা যায় যে অনেকে শুধু টিউশন ফিটা ওয়েভ করে দিচ্ছে, অনেকের হচ্ছে লিভিং কস্টটাও পে করে দিচ্ছে। তো এই জিনিসগুলা একটু দেখে যদি আসতে পারা যায় তাহলে ভালো হয়। কারণ আমি এত কিছু তখন বুঝে আসতে পারিনি। আমি এত কিছু বুঝতাম না। আমি আ বলব যে আল্লাহর রহমত ছিল এবং আমি সাহায্য পেয়েছি অনেকের কাছ থেকেই এই কারণে আমি এখানে আসতে পেরেছি। তো যে ব্যাপারটা হয়েছিল যে এখানে শুরুটা যেটা করতে হয় IELTS বা GRE দিয়ে। তো আমেরিকার ক্ষেত্রে যেটা সবারই ধারণা যে GRE ছাড়া এখানে একেবারেই আসা যায় না। তো আমি যেটা বলব যে আ জিআরই ছাড়াও এখানে আসা যায়। কারণ আমি যখন এসেছি তখন আমার জিআরই স্কোর ছিল না। শুধু IELTS স্কোর দিয়ে আমি এসেছি। এখন আমি যদিও জিআরইটা কমপ্লিট করেছি। যাই হোক IELTS দিয়ে আ কিছু ক্যাটেগরি আছে মানে কোন ইউনিভার্সিটি আপনার IELTS অ্যাকসেপ্ট করছে, শুধুমাত্র IELTS অ্যাকসেপ্ট করছে এবং কোন ইউনিভার্সিটি জিআরই রিকোয়ারমেন্ট এ দিচ্ছে এই জিনিসগুলোর একটা ব্যাপার আছে। তো এটা যদি আমরা একটু আ নেটে ঘাটাঘাটি করি তাহলে এটা আমরা আসলে পেয়ে যাব। এবং এখন দেখা যাচ্ছে যে অনেক বিভাগে জিআরইটাও পিএইচডির জন্য লাগছে না। কিন্তু যেহেতু আমাদের বিভাগে ম্যাথমেটিক্স সংক্রান্ত সেক্ষেত্রে দেখা যায় যে জিআরইটা আমাদের পিএইচডির জন্য মাস্ট। কিন্তু যদি আমরা মাস্টার্স করতে চাই তাহলে IELTS দিয়েও আমরা এখানে চলে আসতে পারি। আর আমাদের যেহেতু একটা বড় ধরনের সমস্যা হচ্ছে আমাদের দেশের যে কারিকুলারটা সেটা এবং আমাদের এখানকার বাইরের কারিকুলারটা অনেক বেশি পার্থক্য। আমি এখানে আসার পরে যেটা দেখেছি যে আমাদের দেশে আমরা থিওরিটিক্যাল পার্টটা একটু বেশি পড়ি। কিন্তু এখানকার সব পড়ালেখার সব ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপ্লিকেশনটা বেশি হচ্ছে। কিভাবে আমি থিওরিটা এপ্লাই করতে পারবো সেই ব্যাপারটা এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমার যেটা নিজের পার্সোনাল যেই ধারণাটা ছিল যে আমি একটু নিজেকে প্রিপেয়ার করে নেই। আগে মাস্টার্সটা ওখানে করি আবার। তারপরে আমি পিএইচডির জন্য আগাবো। এই কারণে মূলত আসলে আমার এখানে এসে ডাবল মাস্টার্সটা করা। যেন আমি পিএইচডির জন্য আমি নিজেকে পরিপূর্ণভাবে তৈরি করে নিতে পারি। আর যেটা এখানে পিএইচডির ক্ষেত্রে হয় যেটা আ আরেকটা যেটা যে অনেকেরই ধারণা যে কোন ধরনের পেপার ছাড়া আমেরিকা আসা যাবে না বা এরকম কিছু আসলে নেই। আমি যখন আসি আমি শুধুমাত্র অনার্স এর রেজাল্ট দিয়ে এসেছি এবং আমার IELTS স্কোর দিয়ে এসেছি। আমার আর কোন পেপারস বা কোন কিছুই ছিল না। তো সেক্ষেত্রে আমি বলব যারা আমাদের যারা আছে তারা যদি এখানে আসতে চান আমেরিকা কিংবা কানাডার ক্ষেত্রেও প্রসেসটা সেম। তো তাদেরকে আমি বলব যে সর্বপ্রথম আপনি তৈরি করুন নিজেকে মেন্টালি এবং হচ্ছে ভাষাগত যে ব্যাপারটা IELTS টা স্কোরটা যদি একটু ভালো করতে পারেন তাহলে অনেক ভালো হয়। কারণ IELTS ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে অনেক বেশি ফ্রাস্ট্রেশন কাজ করে। আমরা ভাবছি এটা অনেক বেশি কঠিন কিছু বা এরকম। এটা আসলে একটা ভাষা। এটা আমাদের সিলেবাসের পরীক্ষার মতো না ব্যাপারটা। আপনি একটা ভাষায় কিভাবে কথা বলছেন সেটাই বড় ব্যাপার। তো সেই ব্যাপারটা আপনি ভাষার দক্ষতা কিভাবে তৈরি করবেন, বলবেন, লিখবেন এবং শুনবেন। এটাই আর কিছুই না। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে আপু আমার কি IELTS হবে ১ বছর প্রিপারেশন নিবো না ৬ মাস প্রিপারেশন নিবো? এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। আপনি ভাষাটা কিভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারছেন সেটার উপর। তো এক্ষেত্রে আমি বলব IELTS দিলে হয় কি যে শুধু আমেরিকা বা কানাডা না
আপনার অনেক ভালো ভালো দেশের অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতেই আপনি যেতে পারবেন। এবং আমি বাইরে আসার পরে যেটা বুঝলাম, যেরকম আমার ডিপার্টমেন্ট দিয়ে আমি যেটা বলছি যে এখানে প্রচুর স্কোপ আছে, আমরা আসলে জানি না। বাইরে প্রচুর স্কলারশিপ দেওয়া হয় এবং প্রচুর স্কোপ আছে কাজ করার। এখানে যেরকম আমেরিকার ক্ষেত্রে আমি যেটা বলবো পার্সোনালি, যেটা আমি বুঝেছি, ম্যাথমেটিক্যাল সায়েন্সে আমেরিকানরা অনেক কম আসতে চায়। সেক্ষেত্রে দেখা যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা স্কোপ থাকে। আমার ডিপার্টমেন্টে মাস্টার্স ম্যাক্সিমাম স্টুডেন্ট ইন্টারন্যাশনাল। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা ট্রাই করুন এখানে আসার। আমি আমেরিকায় শুধু বলছি না, বিভিন্ন দেশে এরকম অনেক স্কোপ আছে। আমরা আসলে আমাদের ইনফরমেশন যে গ্যাপটা, সেটার কারণে আমরা জানি না। তো এটা হচ্ছে মানে আমার আশা পর্যন্ত আর কি জানি। আর তুমি মনে হয় শেষ করলে ভালো হয়, আমরা আবার তোমার কাছে আসবো। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সিরাজুম মনিরা খান। আসলে শিমুল খুব সুন্দরভাবে, আমরা শিমুল বলেই আসলে পরিচিত আমাদের কাছে। সিরাজুম মনিরা খান এত বড় নামটা আমরা সাধারণত ব্যবহার করি না, শিমুল বলেই ডাকি। তো ও আসলে যেটা বলছিল যে নাসের স্যারের কাছে একটা ভালো এনকারেজ পেয়েছে, এবং এটা সত্য কথা যে নাসের স্যার যেভাবে ছাত্রছাত্রীদেরকে এনকারেজ করেছেন এটা আসলে অতুলনীয়। আমরা আসলে নাসের স্যারের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। স্যার আসলে অকালে চলে গিয়ে আমাদের বড় ক্ষতি করে দিয়ে গিয়েছেন। এবং যে জিনিসটা সিরাজুম মুনিরা খানের ক্ষেত্রে খুব বেশি কাজে লেগেছে সেটা হচ্ছে ও ফার্স্ট ইয়ারে থাকতেই একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে ভলেন্টিয়ার হিসেবে যোগদানের সুযোগ পেয়েছিল। এটা আসলে ওর জীবনের একটা বড় অপরচুনিটি ছিল, এবং সেখানে সে বিভিন্ন ফরেন গেস্টের সাথে মিশার সুযোগ পেয়ে এনকারেজ হয়েছিল। এছাড়া রহমতুল্লাহ ইমন স্যার বা মেজবাউল আলম স্যারের কথা উল্লেখ করেছে, অন্যান্য শিক্ষকদের অনুপ্রেরণার কথা উল্লেখ করেছে, এবং স্কলারশিপ ছাড়াও যে হায়ার স্টাডি করা যায় সেটার উদাহরণ আসলে সিরাজুম মুনিরা খান জাস্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে গিয়েই সে সেটা কমপ্লিট করতে পেরেছে। এবং জিআরই ছাড়া শুধু আইএলটিএস নিয়েও আমেরিকা বা কানাডাতে যাওয়া পসিবল, সেই বিষয়টাও খুব সুন্দরভাবে উল্লেখ করেছে। এবং অ্যাপ্লিকেশনের দিকটাই একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত, এবং সে কারণে সে মাস্টার্সটা করে পিএইচডি তে এন্ট্রান্স নিতে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে সে অনার্সের রেজাল্টের উপর ভিত্তি করেই সে কিন্তু আমেরিকার মতো জায়গায় পড়াশোনা করতে গেছে, এবং এই ক্ষেত্রে মেন্টাল প্রিপারেশনটা অনেক বেশি জরুরি। তো অনেক ধন্যবাদ সিরাজুম মুনিরা খান খুব সুন্দর একটি আলোচনা করার জন্য। আমরা এখন অনেকক্ষণ থেকে বসে আছে ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান। সেও পরিসংখ্যান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তার মাস্টার্স শেষ করার পরে চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে তার পিএইচডি কমপ্লিট করে, এবং তার পরপরই সে হচ্ছে চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং এ পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে দায়িত্ব পালন করেছিল, এবং এখন বর্তমানে কিউশো ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সে হচ্ছে পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে দায়িত্ব পালন করছে। মেহেদী, তুমি বাংলাদেশের পড়াশোনা দেখেছো, চায়নাতে তোমার পিএইচডি কমপ্লিট করেছো, এরপরে হংকং এ তুমি হচ্ছে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসাবে ছিলে, এবং এখন জাপানের মতো একটি ডেভেলপড কান্ট্রিতে যারা রিসার্চে আসলে অনেক বেশি অ্যাডভান্স, সেখানে তুমি পোস্ট ডক্টরাল রিসার্চার হিসাবে আছো। তুমি কি পার্থক্যটা দেখতে পাও যে বাংলাদেশের সীমিত পরিসরে তুমি হচ্ছে রিসার্চ করেছো, খুব সীমিত হচ্ছে তোমার যোগান ছিল, তার মধ্যে তুমি তোমার রিসার্চটা কমপ্লিট করেছো, এবং তুমি এখন তিনটি দেশে রিসার্চ করার সৌভাগ্য তোমার হয়েছে। তুমি এই তিনটা দেশের সাথে বাংলাদেশের রিসার্চটাকে কিভাবে কোরিলেট করবে? স্যারকে অনেক ধন্যবাদ যে একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য। আমি প্রথমে স্মরণ করতেছি প্রফেসর নাসির এবং আমাদের ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা মনোহর হোসেন স্যারকে, যে যারা আমাদের ডিপার্টমেন্টকে অ্যাকচুয়ালি এস্টাবলিশ করছে। আর প্রথমত আমি আরেকজনকে, যার জন্য আমি এখানে, আমার প্রফেসর নুরুল হক মোল্লা স্যার। অ্যাকচুয়ালি আমার প্রথমে আমি আল্লাহকে বিশ্বাস করি, তারপরে আমার প্রফেসরকে বিশ্বাস করি, প্রফেসর নুরুল হক মোল্লা স্যারকে। তো স্যারকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি এই জন্য আমি এই পর্যায়ে আসছি। বেসিক্যালি আমি 3টা দেশে ছিলাম। প্রথমে চায়নাতে পিএইচডি কমপ্লিট করছি বেইজিং এ, এন্ড সেকেন্ড হংকং ছিলাম 1 বছর পোস্টডক করছি। এখন জাপানে আছি 3 বছর, 3.5 বছর চলতেছে। নাও আমি জিএসপি পোস্টডক ছিল, এটা মানে স্ট্যাটাস স্কলারশিপ। সো বেসিক্যালি 3টা দেশে রিসার্চ কেমন হয়, এর সীমাবদ্ধতা কি, এবং আমাদের নেক্সট জেনারেশন কিভাবে এগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারে সেই সম্পর্কে আমি আলোচনা করবো। চায়নাতে যেটা করা হয়, আলামিন অলরেডি ডিসকাস করছে কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিভাবে কিভাবে আমাদের লিমিটেশন গুলো কি, সেগুলো অলরেডি আলামিন আলোচনা করছে। আমি কিছু জিনিস চায়নার সাথে আলোচনা করতেছি। প্রথমে আমি যখন পিএইচডি ইন করি 2013 সালে, আমি যেহেতু 2012 সালে চায়নাতে ইন করছি, কিন্তু আমার পিএইচডি শুরু হয়েছে 2013 সাল থেকে।
তো যখন করি তখন প্রথম দিনই আমি যখন প্রফেসরের ল্যাবে গেলাম, প্রফ আমাকে আজ করলো, তুমি তো স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট, তুমি তো অনেকগুলো প্রোগ্রামিং সম্পর্কে তোমার ধারণা আছে। তো আমাকে প্রথমে বললো, কিছু ডেটা দিল, রিয়েল ডেটা। আমাকে বলতেছে যে এখানে তো তুমি স্ট্যাটিস্টিক্যাল স্টুডেন্ট, এখানে অনেক ডেটা, কিছু পজিটিভ ডেটা এবং অনেক নেগেটিভ ডেটা সেট। আমাকে বলবো এর সেন্সিটিভিটি এমন এবং স্পেসিফিটি এমন, এটা এখন ডিসিশন কেমন হবে। আমার কোথায় পুরো মাথায় ভাঁজ ভেঙে পড়লো। আমি রিয়েল ডেটা অ্যানালাইজ কখনো করি নাই বাংলাদেশে, এবং এই এই এটা আমি কিভাবে সলিউশন করব। প্রথমে আমার মাথায় আসলো কনফিউশন ম্যাট্রিক্স, সেখানে সেন্সিটিভিটি প্লাস স্পেসিফিসিটি ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ করলে যে আমাদের যদি ডাটা ব্যালেন্স হয় তখন আমরা অ্যাকুরেসি পাই। কিন্তু প্রিসিশন কিভাবে ক্যালকুলেট করব, বা যদি আনব্যালেন্স ডেটা হয় কিভাবে ক্যালকুলেট করব, এটা খুবই আমার জন্য মানে কঠিন ছিল অ্যান্সারটা করা। আমি প্রফেসরকে বললাম যে আমার আই নিড টাইম, বিকজ নাও আই এম ভেরি জাস্ট আই এম কামিং হিয়ার, সো আই শুড read some paper and I will tell you later. প্রফেসর তখন বুঝতে পারলো যে যে সমস্যা আছে ক্যালকুলেশনে। তখন আমি কি প্রফেসরকে বললাম যে, তখন প্রফেসর আমাকে আরেকটা কাজ দিল প্রোগ্রামিং এর, যে একটা পেপার দিয়ে দিল আমাকে, পাবলিকেশনে মানে ওয়ার্ল্ড ক্লাস পাবলিকেশন পেপার দিল। বলছি পেপারটাতে কোন সেন্টেন্সটা বেশি ইউজ করা হয়েছে তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে এবং 1 সপ্তাহের ভিতরে আমাকে জানাবে। এটা ছিল আরেকটা প্রবলেম। এই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করব? আমরা প্রোগ্রামিং জানি, প্রোগ্রামিং তো আমরা ডিপার্টমেন্টে যেটা শিখছি সেটা কিন্তু ওপেন হ্যান্ডে আমরা লিখতে পারি না। এর জন্য প্রোগ্রামিংটা খুবই ইম্পর্টেন্ট। আমি যেহেতু বায়োইনফরমেটিক্স আছি, বায়োইনফরমেটিক্স আসতে হলে প্রোগ্রামিংটা মাস্ট আমাদেরকে শিখতে হবে। তখন আমাকে বললো যেটা করতে, তখন আমাকে 1 সপ্তাহ টাইম, আবার 1 সপ্তাহ টাইম দিল। আমি কিভাবে ক্যালকুলেশন করবো? আমাকে বলেনি তুমি প্রোগ্রামিং করো। আমি ফার্স্ট টাইম মনে করতেছি যে হয়তো রিডিং করে আমি হয়তো কিছু ক্যালকুলেশন করতে পারবো। তো একটা পেপার থেকে আমি কিভাবে রিড করে কোন সেন্টেন্স বেশি ইউজ করা হয়েছে আমি কেমনে ইউজ করবো, কেমনে ক্যালকুলেট করবো। তো বাই দ্য ওয়ে আমি রাত্রে চিন্তা করলাম যে এটা পড়ে সম্ভব না, আমাকে প্রোগ্রামিং করতে হবে এনিহাও। তো আমি আমার ল্যাবমেট দিয়ে আস্ক করলাম কিভাবে কি করা যায়। তো সায়েন্স ল্যাবমেটটা এমন ডিরেক্টলি কেউ সলিউশন দিবে না। আমি বললাম যে এটা কিভাবে সলিউশন করা যায়, সে আমাকে কিছু গ্রাফ আঁকাই দিল যে এটা এভাবে করবে, কিন্তু প্রোগ্রামিং করা লাগবে সে আমাকে বলে নাই। তো বাই দ্য ওয়ে 2-3-4 দিন চলে গেল, প্রফেসরকে আমি কি আনসার দিব সেই চিন্তায় আমার অনেক চিন্তা হলো। তো পাশের ল্যাবমেট, সে অনেক ভালো ল্যাবমেট ছিল আমার, সে আমাকে একটু হেল্প করলো যে তুমি এইভাবে প্রোগ্রাম করতে হবে এবং প্রোগ্রামটা তুমি যদি এইভাবে রাইটিং করো তুমি এটা ক্যালকুলেট করতে পারবে। সেও আমাকে প্রোগ্রামিং দেখাই দেয় নাই, যে আমাকে বললো তুমি এই বইটা পড়বা, বইটা পড়লে কিছু অ্যারে ভেরিয়েবল। আমি প্রথমে আমি কনফিউজ ছিলাম কোন ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করব, যেহেতু আমরা ইউজ করে আসছি আমার ডিপার্টমেন্ট থেকে, আর ম্যাথল্যাব ইউজ করি, এইগুলো ওই ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের ল্যাবে এটা, ওই যে সায়েন্স ল্যাবে এটা ইউজ করা হয় না, ওরা ইউজ করলে পার্ল, পাইথন অথবা জাভা। সো আমাকে ল্যাবমেট বললো তুমি পার্ল ইউজ করো, পার্ল একটু সহজ পাইথনের তুলনায়, সেহেতু সে ইউজ করে। তো আমাকে পার্ল বললো যে তুমি এইভাবে ক্যালকুলেট করো। তো বাই দ্য ওয়ে আমি 1 সপ্তাহের ভিতরেই আমি এটা ক্যালকুলেট করতে পারছিলাম। প্রফেসরকে বললাম যে আই ডিড দিস। সো প্রফেসর এগেন আমাকে আরেকটা উপহার দিল, সিকোয়েন্স, একটা বড় সিকোয়েন্স দিল। এই সিকোয়েন্স বললো যে তুমি এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করবে আমাকে বলে নাই, যে তুমি এটা থেকে একটা পারফরমেন্স নিয়ে এসো। আমার পেপার দিল যে এই সিমিলার পারফরমেন্স তুমি পাও কিনা দেখো। তো আমি কিভাবে করবো? সিকোয়েন্স অ্যানালাইসিস, একটা জাস্ট একটা কিছু লেটারকে কনভার্ট করতে হবে, নিউমেরিক ভ্যালুকে আমাকে ক্লাসিফাই করতে হবে, মানে অনেক জিনিস লার্ন করতে হবে, যেমন মেশিন লার্নিং ইউজ করতে হবে, আমাদের ইনকোডিং সিস্টেম ইউজ করতে হবে, স্ট্যাটিস্টিক্যাল হাইপোথেসিস ইউজ করতে হবে, অনেক কিছু এর ভেতরে অ্যাটাচড। তো প্রফ আমাকে অনেক টাইম দিল, বলছে তোমাকে এইটা শিখতে হবে এনিহাও 3 মাসের মধ্যে, আদারওয়াইজ ইউ হ্যাভ টু গো ব্যাক ইন ইউর কান্ট্রি, বেটার টু স্টে হিয়ার। তো আমি তো আরেকটা মাথা মারা ঘুরছিল তখনও, যে কিভাবে কি করবো। প্রফেসর যেহেতু এটা বলছে, যেহেতু আমি কিন্তু স্কলারশিপ নিয়ে আসছি, প্রফেসর এটা বলার কোনো অধিকার রাখে না, আমি আমার স্কলারশিপ দিচ্ছি গভর্নমেন্ট থেকে, কিন্তু প্রফ আমাকে শেখানোর জন্য এগুলো বলতেছে, এটা আমার জন্য খুবই ভালো ছিল। তো প্রথমে আমি অনেকদিন ট্রাই করলাম, একটা সলিউশন কমপ্লিট করি, আবার একটা সলিউশন দেয়, আবার কঠিনটা দেয় চাইতে। এই কঠিন করতে যে 6 মাসে আমার মাথা পুরো হ্যাং করে দিছে, যে গত 6 বছর যা শিখছি ওই 6 মাসে তার চেয়ে বেশি শিখছি।
তো এটা আমার নেক্সট জেনারেশন যারা পিএইচডি করবে বা মাস্টার্স করতে আসবে তাদেরকে অ্যাটলিস্ট একটা প্রোগ্রাম, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেখা উচিত। শিখবে কেমন কেমন করে, যেমন আমাকে যেভাবে শিখাইছে, প্রথমে আমাকে একটা সিম্পল ক্যালকুলেশন করতে বলছে, তুমি একটা সামেশন করো, যোগ করো, একটা জিনিস যোগ করো, তারপর ইন্টিগ্রেশন করো, তারপরে আমাকে বলছে তুমি ডিফারেন্সিয়েটটা করো প্রোগ্রামিং করে। আস্তে আস্তে এটা এইভাবে আমাকে শিখাইছে। টাইম দিয়েছে, তোমাকে 1 সপ্তাহের ভিতরে এটা কমপ্লিট করা লাগবে, তারপর আমাকে দেখাও। আস্তে আস্তে আমাকে কঠিন দিছে, ফাইনালি আই সলভ এভরিথিং। সেটা গেল আমার জাস্ট আমার এক্সপিরিয়েন্স। পিএইচডি মানে ফার্স্ট 6 মান্থ ছিল আমার জন্য খুব ভয়ঙ্কর টাইম। তারপরে 1 বছরের ভিতরে আমার পাবলিকেশন হয় একটা, তখন আমাকে বলতেছে যে নাও ইউ ফি। তো চাইনিজ প্রফেসর একটু কনজারভেটিভ, এটা একটু লিমিটেশন আছে। যেমন আমি পিএইচডি কমপ্লিট করার পরে আমার অনেকগুলো অফার পাইছিলাম, কানাডা থেকে পোস্টডক অফার পাইছিলাম, ইউএসএ থেকে পোস্টডক অফার পাইছিলাম। প্রফেসরকে থেকে রিকমেন্ডেশন লাগে, সেই রিকমেন্ডেশন প্রফেসররা ওইভাবে দিতে চায় না, যেটা চাইনিজ স্টুডেন্টকে দেয় কিন্তু আমাদেরকে দিতে চায় না, ফরেনারদের। এটা খুব লিমিটেশন। সো বাই দ্য ওয়ে আমি হংকং এ পোস্টডক পাইলাম, সেটাতে অতটা রিকমেন্ডেশন লাগে নাই, সেজন্য আমি হয়তো হংকং এ পোস্টডকটা পাইছিলাম আমার পিএইচডি কমপ্লিট করার আগেই। তো এটা ছিল চাইনিজ লিমিটেশন। আদার্স মানে বসবাসের জন্য চায়না অনেক ভালো, সেখানে খরচ কম, এভরিথিং ইজ লাইক পসিবল ফর এভরিওয়ান। এখন হংকং এ আসি। হংকংটা ছিল আমার জন্য একটা লাক্সারিয়াস লাইফ। হংকং সবাই রিচ, ইভেন সব বিল্ডিং ই 50 ফ্লোর ওভার। সো ওখানে সবাই মানে, তবে একটা সমস্যা, ওখানে কেউ কারো হেল্প করে না। খাইতে হলো নিজেকে, যদি কোথাও কোনো পার্টি হয় নিজ থেকে টাকা দিয়ে খেসটা খাইতে হয়। তো এই ক্ষেত্রে আরেকটা সমস্যা হংকং এ যেটা ফিল করছি, যে ওখানে বাসা ভাড়া যারা ফরেনার আছে তাদেরকে দিতে চায় না, এজন্য লোকাল পিপলকে ধরতে হয়, তাদেরকে টাকা দেওয়া লাগে। দেখা যাচ্ছে আমি 3 মাসের অ্যাডভান্স দিতে হয়। আর বাসা ভাড়া খুবই বেশি হংকং এ। যেমন একটা বাসা ভাড়া করতে আমার লাগছিল $7,000, মানে বাংলাদেশি টাকা 75,000 টাকা একটা রুম। ফ্যামিলি নিয়ে থাকতে হলে আরো একটু বড় রুম লাগবে, মানে এটা হচ্ছিল অনেক বড় একটা অভিজ্ঞতা। তো বাই দ্য ওখানকার লাইফটা ছিল অনেক লাক্সারিয়াস, চাইনার তুলনায় 100 গুণ বেটার। আর ওইখানে যেটা স্কলারশিপ আছে অনেকগুলা, যেমন হংকং প্রেসিডেন্ট স্কলারশিপ, তারপরে HKUST একটা মানে বড় ধরনের স্কলারশিপ, সেখানে প্রায় $2,500 মতো দেয়, $2,500, মানে বাংলাদেশি টাকা 2.5 লাখ টাকার মতো দেয় পিএইচডি স্কলারশিপ, সেটা হাই। তো এই স্কলারশিপ গুলো পাওয়ার জন্য স্টুডেন্টকে অবশ্যই আইএলটিএস স্কোর লাগবে, এভারেজ 7, 6.5 এরকম। আর তার সাথে আরেকটা লাগবে অ্যাটলিস্ট একটা পাবলিকেশন, মানে টপ লেভেলের, যেটা হইতে পারে যেটা ডেটা সায়েন্স, হইতে পারে ইমেজ অ্যানালাইসিস, বায়োইনফরমেটিক্স, এইসব আইটি টেকনোলজি খুব প্রিফার করে হংকং। সো আইটি টেকনোলজি মানে স্ট্যাটিস্টিক্স এর এখন ইন করছে আমরা, যেহেতু বায়োইনফরমেটিক্স, ডেটা সায়েন্স সায়েন্টিস্ট আছে, এরা সবাই আমরা হেল্প করি স্টুডেন্টকে, তারা এগুলা পজিশন পেতে পারে। এজন্য আমাদের স্টুডেন্টকে, আমাদের যারা সিনিয়র আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করা উচিত। যখন যারা অ্যাপ্লাই করবে তারা আমাদেরকে নক করা উচিত যে ভাই কিভাবে অ্যাপ্লাই করবো। এটা আমাদের ছোট ভাইদেরকে বলতেছি, অবশ্যই তারা যেন নক করে। এখন আসি জাপানে। জাপান আসলেই লাইভেবল লাইফ। আমি যেখানে আছি এটা শান্তির জায়গা একটা, সেটা আমি চাইনা হংকং এর তুলনায় যেটা আমি ফিল করতেছি যে 1000 গুণ বেটার, মানে বসবাসের জন্য। এখানে সবাই ভালো মানুষ, ইভেন কেউ যদি কোনো হেল্প চায় 5 গুণ হেল্প করে, যদি একটা হেল্প চাই 5 গুণ হেল্প করে এরকম। যেমন এখানে কিছু হসপিটাল আছে ফরেনার গেলে টাকা নেয় না, ফ্রি। ইভেন যদি কোনো সমস্যা হয় ট্যাক্সি ভাড়া দিয়ে বাসায় পাঠায়, এরকম এক ভালো মানুষ জাপানে। সো আমি জাপানে যেটা রিসার্চ গবেষণা চলতেছে সেটাও আইটি টেকনোলজি বেস। এটা যদি আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট কিছু অ্যানালাইসিস, এর জন্য বেস্ট ওয়ে হলো আমাদেরকে প্রোগ্রামিং শিখতে হবে। প্রোগ্রামিং যদি শিখতে পারি তখন যদি আমরা প্রোগ্রামিং শিখতে পারি তখন এই স্কলারশিপ গুলো পাওয়া খুবই সহজ। অ্যাটলিস্ট একটা প্রোগ্রাম, ভালো প্রোগ্রাম, যেমন আর যদি ফ্রি হ্যান্ড লিখতে পারি এটাও ভালো। একটা পাইথন অথবা পাওয়ার ল্যাঙ্গুয়েজ অথবা জাভা, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি হাইলি সে স্কিল হয়, তো যে কোনো পজিশনে, ইভেন যদি আমাকে কেউ নক করে যে সে এই প্রোগ্রাম জানে, আমি তাকে পজিশন দিতে পারবো। কারণ আমার অনেক পরিচিত প্রফেসর আছে, তারা চায়
কিন্তু আমি ওইরকম স্কিল স্টুডেন্ট পাচ্ছি না। যে আমি যদি তাদেরকে স্কিল স্টুডেন্ট না দিই, প্রফেসরগুলো পরে আমাকে আবার ব্লেম করবে। তো এই জন্য আমি ভয় পাই মাঝে মাঝে। তো এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টকে বলবো ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে, যে একটা প্রোগ্রাম শেখার জন্য অ্যাটলিস্ট কিছু কিছু সব ওপেন হ্যান্ড লিখতে। যেমন এখন অনলাইন বেস সবকিছু ওপেনলি তারা শিখতে পারে অনলাইনে থেকে। আর যারা শিখতে চাই আমাদের কাছ থেকে হেল্প নিতে পারে, কিভাবে শিখছেন, কিভাবে কি করা যায় এগুলো নিয়ে। আর জাপানে যে স্কলারশিপ মিক্সড খুবই প্রেস্টিজিয়াস, যারা পিএইচডি করতেছে বা মাস্টার্স করতেছে মিক্সড স্কলারশিপ আসতে পারে। আর কিছু স্কলারশিপ প্রফেসর ফান্ডিং আছে, প্রফেসরকে সরাসরি লিখে প্রফেসর কিছু ফান্ড ব্যবস্থা করে দেয়, যেমন পার্শিয়াল ফান্ড হতে পারে। কেউ যদি পার্শিয়াল ফান্ডও আসে তারা এরা এখানে পার্ট টাইম জব করে ফিল আপ করতে পারে, এখানে পার্ট টাইম জব অ্যাভেলেবল। সো আসার পরে কি করবো এই চিন্তা করার দরকার নেই, জাস্ট সাহস করে আসতে হবে আর একটা স্কলারশিপ পাইতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, অনেকেই ভাবে পিএইচডি করে কি করব, মাস্টার্স করে কি করব বাইরে দেশে, মানে আমাদের দেশের ছাত্ররা। এদেরকে বলবো যে পিএইচডি যদি কেউ ইফিসিয়েন্টলি পিএইচডি একটা করে ডেভেলপ কান্ট্রি অথবা কোনো একটা কান্ট্রিতে, তো তার জব অ্যাভেলেবল। ইভেন জাপানে জব অ্যাভেলেবল, মাস্টার্স করার আগেই তাকে জব দেওয়া হয় যদি সে জব ট্রাই করে। তো এই জবের জন্য এত কনফিউজ হওয়ার দরকার নাই। আমার মনে হয় মাস্টার্স কমপ্লিট করার আগে কেউ যদি ব্যাচেলর কমপ্লিট করার পরে যদি মাস্টার্স করতে চায়, এটা খুব বেস্ট ওয়ে। আর মাস্টার্স করার পরে আমার মনে হয় পিএইচডি করলে কোনো সমস্যা নাই এবং জবের কোনো সমস্যা নেই অ্যাটলিস্ট। সো এই বলে আমি শেষ করতেছি, পরের বলতে আমি আর কিছু বলবো। ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান। আসলে সে অনেকগুলো এক্সপিরিয়েন্স অর্জন করে ফেলেছে এই অল্প বয়সেই। বাংলাদেশ থেকে সে চায়না থেকে হংকং এবং চায়নার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সে বলেছে, হংকং এর শিক্ষা ব্যবস্থা এবং সেখানকার জীবনযাপন সম্পর্কে বলেছে, এবং ফাইনালি জাপান নিয়ে সে যে অনেক বেশি আনন্দিত উৎফুল্ল সেটাও সে প্রকাশ পেয়েছে। আসলে জাপানিরা এত ফ্রেন্ডলি, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তারা পারলে নিজের জীবনটা দিয়ে অন্যের উপকার করতে চায় আর কি। তো যাই হোক, অনেক ধন্যবাদ। এবং যে জিনিসটি মেহেদী খুব গুরুত্বের সাথে বলেছে সেটা হলো একটি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে জানা, সেটা হতে পারে পাইথন, পার্ল বা জাভা। এরপর আমি বলে রাখি যে মেহেদী এক সময় এসে আমাদের ডিপার্টমেন্টে পার্ল শিখিয়ে গিয়েছিল, যখন সে বাইরে ছিল। তো বাংলাদেশে আসলে সে ডিপার্টমেন্টে একটা ওয়ার্কশপ কন্ডাক্ট করেছিল। ধন্যবাদ মেহেদীকে। এবং সে যেটা বলেছে যে স্কিল স্টুডেন্ট যদি হয় তাহলে সেও বিভিন্ন প্রফেসরকে রিকমেন্ড করতে হবে। কিন্তু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে হংকং এর জন্য যেমন আইএলটিএস স্কোরটা খুব গুরুত্বপূর্ণ, সাথে ভালো পাবলিকেশন, বাট ভালো জব পাওয়ার জন্য বাইরেও যদি অনেক ভালো ভালো জবের অফার আছে, যদি সে কেউ বাইরে যে ভালো মাস্টার্স করতে পারে এবং সে পিএইচডি করতে পারে তাহলে তার জবের কোনো অভাব নেই। এইটুকু অ্যাসুরেন্স মেহেদী দিতে পেরেছে। অনেক ধন্যবাদ মেহেদী। আমরা আবার তোমার কাছে ফিরে আসবো। আমি এখন একটু ডক্টর রশিদুল আলম মাহমুদের কাছে যেতে চাই। ডক্টর মোহাম্মদ রশিদুল আলম মাহমুদ বাংলাদেশে আইসিডিডিআরবি তে ছিল, তারপরে অস্ট্রেলিয়াতে স্কুল অফ সোশ্যাল সায়েন্সে এখন পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে দায়িত্ব পালন করছে। তার আগে সে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে তার পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, এবং তার সামনে হয়তো বড় কোনো অফার ওয়েট করছে আর কি। সে বড় কোনো অফার হয়তো অ্যাচিভ করতে যাচ্ছে আর কি, সেটা হয়তো ভবিষ্যতেই বলে দিবে যে রশিদুল আসলে কি অফার অ্যাচিভ করবে সেখান থেকে। তো আমি রশিদুলকে যেটা বলতে চাই যে সে বাংলাদেশের পড়াশোনা শেষ করে পরে একটি রিসার্চ ফার্মে দীর্ঘদিন জব করেছে এবং সেখানে রিসার্চের সাথে জড়িত ছিল, এবং সে ইকোনমিক স্ট্যাটিস্টিক্স, হেলথ ইকোনমিক্স এর উপরে এবং বায়োস্ট্যাটিস্টিক্স এর উপরে আসলে তার পিএইচডি কমপ্লিট করেছে। এই যে হেলথ ইকোনমিক্স এর উপরে কাজ করা একটা ডিফারেন্ট ফিল্ড। মেহেদী এবং আলামিন যেটা হয়েছে তারা বায়োইনফরমেটিক্স রিলেটেড কাজ করেছে, তোমার ফিল্ডটা একটু ডিফারেন্ট এবং সেই ফিল্ডে তুমি তোমার পিএইচডি কমপ্লিট করেছো। বাংলাদেশের এবং এই অস্ট্রেলিয়ার যে রিসার্চের যে একটা ডিফারেন্স বা শিক্ষা ব্যবস্থার যে একটা ডিফারেন্স, এবং অস্ট্রেলিয়ায় যেতে গেলে ছেলে মেয়েদের আসলে কি ধরনের প্রস্তুতি থাকা উচিত বলে তুমি মনে করো? ডক্টর মোহাম্মদ রশিদুল আলম মাহমুদ। আসসালামু আলাইকুম, গুড ডে আর নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত পরিচালক প্রফেসর এম মনিমুল হক স্যার সহ এই আলোচনা অনুষ্ঠানের পরামর্শদাতা পৃষ্ঠপোষক স্যার এবং ম্যাডামদের। আমি সত্যিই আনন্দিত আজ আমার প্রাণপ্রিয় পরিসংখ্যান পরিবারে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে। আমি বিশ্বাস করি আমি বেশ কিছু
অর্জন আমি তেমন কিছু অর্জন করতে পারিনি, তবে যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে আমার সম্মানিত শিক্ষকদের দান। এই সুযোগে পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা, আমাদের শিক্ষাগুরু, আমাদের অভিভাবক প্রফেসর খন্দকার মনোয়ার হোসেন এবং প্রফেসর নাসের স্যার সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠিত, সেই সব শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সাথে আমার ডিপার্টমেন্টের সমস্ত শিক্ষকদের আমার তরফ থেকে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করি। পরিসংখ্যান বিভাগের যদি আমি পড়াশোনা না করতাম তাহলে আমি মনে হয় আজকের এই পজিশনে আমি আসতে পারতাম না। আমি নিজেকে খুব গর্ববোধ করি। পরিসংখ্যানে পড়াশোনা শেষ করার পরে এবং আইসিডিআরবিতে আমার রিসার্চ করার সুযোগ হয়। দীর্ঘ 5 বছর আমি আইসিডিআরবিতে হেলথ ইকোনমিক্স এবং ফাইন্যান্সিং রিসার্চ গ্রুপে এখানে কাজ করি। আসলে আইসিডিআরবিতে জয়েন করার আমার একটাই উদ্দেশ্য ছিল, আসলে আমি ওখানে কিছু রিসার্চের কাজ শিখবো। ওইখানে ক্যারিয়ারের চেয়ে আমি চিন্তা করি যে এখানে আমি রিসার্চে এখানে কাজ করতে চাই। আমি স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করছি। যখন এখানে আইসিডিআরবিতে জয়েন করলাম তখন আসলে আমি অনেক কিছুই জানতাম না, বিশেষ করে হেলথ ইকোনমিক্স এবং পাবলিক হেলথ রিলেটেড যে অনেক যে টার্মগুলা সেগুলো আমি আসলে কোনো কিছুই পারতাম না। তখন আমি আসলে আমার এত খারাপ লাগতো যে আমি মনে হয় যে আইসিডিআরবিতে আমি কেন জয়েন করলাম, যে আসলে আমি মনে হয় ভুল জায়গায় আমি চলে এসেছি, যে আমার পক্ষে আর সম্ভব না। আমি খুবই মন খারাপ থাকতাম যে আসলে আমি কোথায় এসে আমি কেন জয়েন করলাম। তো এই মন খারাপ দেখে আসলে আমার সুপারভাইজার একদিন আমাকে ডেকে বললেন যে রাশেদ, আপনি একটা জিনিস পারেন না, এটা আপনার কোনো নেগেটিভ সাইড না, কারণ আপনার প্রয়োজন হয়নি, আপনি শিখেননি। এখন আপনার প্রয়োজন হবে, শিখবেন, পারবেন, এটাই হচ্ছে আপনার পজিটিভ দিক। এটাই ছিল আমার রিসার্চের একটা স্ট্যান্ডিং পয়েন্ট। এই পয়েন্টের উপর ভিত্তি করে আমার রিসার্চের আসলে আমার বেসলাইনটা তৈরি। আইসিডিআরবিতে থাকা অবস্থায় আসলে আমার মোর দ্যান 25 রিসার্চ প্রজেক্টে আসলে আমার সুযোগ হয়েছে, স্টাডি ডিজাইন থেকে শুরু করে এবং সায়েন্টিফিক রাইটিং পর্যন্ত আমাদের এখানে বিভিন্নভাবে আমি কন্ট্রিবিউট করার সুযোগ পেয়েছি। আইসিডিআরবিতে কাজ করা অবস্থায় আমি সেকেন্ড মাস্টার্সটা আমি কমপ্লিট করি, কিন্তু মাস্টার্স অফ পাবলিক হেলথের উপরে আমি আরেকটা মাস্টার্স আমি কমপ্লিট করি। দেন এখানে অস্ট্রেলিয়াতে এখানে ফুল স্কলারশিপ নিয়ে আমি অস্ট্রেলিয়াতে পিএইচডি করার জন্য আসি। 2018 সালের প্রথম দিকে আমি পিএইচডি শুরু করি। ফেব্রুয়ারি 26 তারিখে আমার পিএইচডি শুরু আর কি। যখন আমি পিএইচডি শুরু করি আসলে আমি একটু কারেকশন করতে চাই, আসলে আমি পিএইচডিটা কমপ্লিট করছি এখানে কুইন্সল্যান্ড থেকে এবং পোস্টডক করতেছি এখানে হচ্ছে যে সিডনিতে, এখানে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে। যখন আমি পিএইচডিতে এখানে এনরোল করলাম, আমার আসলে পিএইচডি করতে হবে বা পিএইচডি তে এখানে আমার বেটার পারফর্ম করতে হবে, এই জায়গা থেকে আমার একটু কনফিউজ ছিলাম আমি, যে আসলে আমি একটু রিসার্চ শিখার পরে আমি এখানে পিএইচডি করতে আসবো, এটা ছিল আমার একটা ইন্টেনশন। যখন আমি এখানে পিএইচডি শুরু করার পরে 2019 সালে এখানে 19 নভেম্বরে আমি পোস্টডকের অফার পাই আর কি, এখানে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে। তো এখানে 2019 সালে যখন আমি পোস্টডকে জয়েন করি, এখানে হচ্ছে দেন এই গত মাসে আমি এখানে পিএইচডি আমি কমপ্লিট করি আর কি। টোটালি আসলে আমার পিএইচডিটা ছিল এখানে হেলথ ইকোনমিক্স এবং পাবলিক হেলথ ডোমেনে। এখানে ক্যান্সার বার্ডেন নিয়ে আমি অস্ট্রেলিয়া কন্টেস্টে আমি কাজ করছি। এখানে আমার পিএইচডি থেকে এখানে টোটালি আমার 6টা পেপার এখানে Q1 জার্নালে আমি পাবলিশ করছি আর কি। এখন বর্তমানে আসলে কি আমার পোস্টডকের কাজের এটাকে আমি একটু ডিস্ট্রিবিউট করতে চাই, যে পোস্টডকের কাজটাকে আসলে এখানে 75% এখানে রিসার্চে কাজ করতে হয় এবং 25% এখানে আমার টিচিং এ আমার ইনভলভ থাকতে হয়। এই সুবাদে এখানে আমি 2টা কোর্সের এখন বর্তমানে আমি কোঅর্ডিনেট করতেছি। একটা হচ্ছে যে অ্যাপ্লাইড সোশ্যাল রিসার্চ এবং আরেকটা হচ্ছে যে কমপ্লেক্স এমার্জেন্সি অফ পাবলিক হেলথ রেসপন্স। এই 2টা কোর্সে আমি কোঅর্ডিনেট করতেছি আর কি। এর পাশাপাশি আসলে আমি 2জন পিএইচডি স্টুডেন্টকে এখানে সুপারভাইজ করতেছি। এছাড়াও আমি এখানে এডিটোরিয়াল বোর্ড মেম্বার হিসেবে বিএমসি পাবলিক হেলথের এডিটোরিয়াল বোর্ড মেম্বার হিসেবে আমি কাজ করছি এখন।
এতে তাছাড়াও এখানে আমি থাইল্যান্ড গভর্নমেন্টের আন্ডারে যে একটা প্রজেক্ট চলছে এখানে যে হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট, যে সেই হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট সেই প্রোগ্রামে এবং এক্সপার্ট প্যানেল মেম্বার হিসাবে আমি কাজ করছি। আসলে ওভারঅল আমি যখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসলাম, যে বাংলাদেশে এক শিক্ষা ব্যবস্থা ছিল, এখন অস্ট্রেলিয়াতে আসলে আমি পড়াচ্ছি বা এখানে সুপারভাইজ করতেছি, এই জায়গা থেকে আমার পার্সোনাল কিছু স্ট্র্যাটেজি ছিল। আসলে আমি যখন পিএইচডি স্টুডেন্টকে সুপারভাইজ করতে গেছি তখন আসলে আমি আগে আইডেন্টিফাই করছি এই স্টুডেন্টের আসলে কোন কোন জিনিসগুলো সেই স্টুডেন্টটাও তার স্কিল আছে, যে কোন কোন জায়গায় তার ল্যাকিং আছে, সেই জায়গাগুলোতে আমি একটু ফোকাস করার চেষ্টা করি আর কি। এখন ওভারঅল হচ্ছে যে অস্ট্রেলিয়াতে কিন্তু হিউজ স্কলারশিপ থেকে শুরু করে রিসার্চের অনেক কাজ করার সুযোগ আছে, যদি আমরা নিজেকে একটু প্রিপেয়ার করি, যদি মেন্টালি যদি একটু প্রিপেয়ার করি যে আমাকে পিএইচডি করতে হবে বা আমি এখানে পিএইচডি করব, বা আমি এইটা যদি আমি ইনশিওর করতে পারি, আমার মনে হয় যে আসলে আমরা অনেক কিছু করতে পারবো। আসলে আমি যখন বাংলাদেশে অনেক স্টুডেন্টের সাথে আমার যোগাযোগ হয় রেগুলারলি, তখন অনেকে বলে যে ভাই আমাকে একটু রিসার্চটা শিখেন না কেন, একটু রিসার্চটা শিখেন। আসলে রিসার্চ কেউ কিন্তু শিখাতে পারে না। রিসার্চ করতে গেলে, রিসার্চ শুরু করলেই দেখে যে কাজ করতে করতে কিন্তু অটোমেটিক্যালি অনেক কিন্তু জিনিসগুলা কিন্তু সে শিখে ফেলে দেয়। কারণ আসলে রিসার্চ করার জন্য একটা এনভায়রনমেন্ট প্রয়োজন পড়ে। জাস্ট আমি একটু সিম্পল একটা এক্সাম্পল দিতে চাই। দুইটা শিশু জন্মগ্রহণ করলো, একটা শিশুকে যদি আমি বনের মধ্যে রাখি আর একটা শিশু যদি আমি লোকালয়ে রাখি, বনের শিশুটা কিন্তু সেই বনের ল্যাঙ্গুয়েজ গুলোই সে কিন্তু ট্রিট করবে, এবং আর যে লোকালয়ে থাকবে সে কিন্তু সেই লোকালয়ের ল্যাঙ্গুয়েজ গুলাই সে কিন্তু ট্রিট করবে। এই জন্য রিসার্চের যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা একটা খুবই ইম্পর্টেন্ট। যে আমি যদি একটা ভালো রিসার্চের যদি এনভায়রনমেন্ট না পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে অনেক কিছুই আমি পাবো না, আমি নিজেকে অনেক কিছুই বঞ্চিত মনে করব। আর বিশেষ করে এখানে পিএইচডি স্টুডেন্ট যারা এখানে অস্ট্রেলিয়াতে পিএইচডির জন্য যারা ট্রাই করতেছে, তাদের উদ্দেশ্যে আমি তিনটা পয়েন্টে আমি কথা বলতে চাই। আসলে শুধু পিএইচডি স্টুডেন্টেরই শুধু দায়িত্ব নাই, এখানে পিএইচডি স্টুডেন্টের দায়িত্ব, আমাদের ডিপার্টমেন্টের টিচারেরও দায়িত্ব আছে, এবং যারা আমরা পিএইচডি করতেছি বা অন্যান্য দেশে যারা পিএইচডি করতেছে তাদেরও কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে। আপনি যে জায়গাতে পিএইচডি করতেছেন বা আমি যে জায়গায় পিএইচডি করতেছি, আমি সেই জায়গায় যদি বেটার পারফর্ম করতে পারি, আমি ওই জায়গায় যদি আমি একটা রোল মডেল হিসেবে যদি ট্রিট করতে পারি, আমাদের ডিপার্টমেন্ট থেকে যে কোনো স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করবে তখন আমার মনে হচ্ছে যে এটা স্ট্যাটিস্টিক্স এর একটা অ্যাসেট, একে আমাকে নিতে হবে। এইভাবে যদি আমি একটা গুড প্ল্যাটফর্ম যদি জেনারেট না করতে পারি, তাহলে শুধুমাত্র একটা স্টুডেন্টে এখানে দিয়ে কিন্তু স্টুডেন্ট কিন্তু কেউ চিনে না, যে কি স্টুডেন্ট এখানে জাস্ট একটা অ্যাপ্লিকেশন এরকম হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে, তো সেই ক্ষেত্রে স্টুডেন্টের জন্য এটা খুবই ডিফিকাল্ট হয়। তো এখন এই জন্য আমাদেরও দায়িত্ব আছে যে আমরা এমনভাবেই আমাদের স্টুডেন্ট, আমাদের এমনভাবে বেটার কিছু পারফর্ম করব, যেটা হচ্ছে যে আমাদের একটা রোল মডেল হিসাবে সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারে। আর এই জায়গাতে আসলে অস্ট্রেলিয়াতে আসলে পিএইচডি স্কলারশিপ পাওয়াটা খুবই ইজি, আমি যেটা মনে করি। যদি কেউ মনে করে যে না আমি পিএইচডি তে আমি এনরোল হব, যদি 1 বছর আগে থেকে, আর বিশেষ করে 4th ইয়ার বা 3rd ইয়ার থেকে যদি একটা স্টুডেন্ট চিন্তা করে যে না আমি একটু রিসার্চের কাজ করব, রিসার্চ একটু শিখবো, সেই জায়গা থেকে যদি কিছু পাবলিকেশন থাকে, সেই পাবলিকেশনের স্কলারশিপ গুলো কিন্তু ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি এখানে কিন্তু পিএইচডির অফার পাওয়াটা কিন্তু বড় ব্যাপার না, কিন্তু স্কলারশিপ পাওয়াটা আসলে এখানে মানে মানে টোটালি যে একাডেমিক যে খরচটা বা এখানে লিভিং কস্টটা সেটা কিন্তু অনেক হাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু যদি স্কলারশিপটা পাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার রিসার্চে মনোযোগ দিতে পারবো, এবং ওভারঅল অনেক জায়গাগুলোতে আমি এখানে কাজ করার এরকম সুযোগ আছে এখানে, সেই জায়গাতে আমার। আর ইংলিশের যে ল্যাঙ্গুয়েজের যে স্কিলটা, এটা তো আসলে ওভারঅল অস্ট্রেলিয়া বলেন আর কানাডা বলেন বা ইউএসএ বলেন, সব জায়গাগুলোতে আসলে কিন্তু ইংলিশের গুরুত্বটা কিন্তু খুবই বেশি। কারণ এই গুরুত্বটা কিন্তু আমরা ফিল আপ করতে পারি। যেমন আমাদের ডিপার্টমেন্টে জাস্ট 1 মিনিটের মধ্যে আমি শেষ করতেছি আমাদের 2 মিনিটের মধ্যে। আচ্ছা ঠিক আছে, সমস্যা, থ্যাংক ইউ স্যার। আমাদের ডিপার্টমেন্টে যেমন আমরা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়তেছি, আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা হচ্ছে ইংলিশ, পরীক্ষা দিচ্ছি ইংলিশ মিডিয়ামে।
এখন যদি সেই জায়গা থেকে যদি আমরা যদি অ্যাক্টিভলি যদি পার্টিসিপেট করতে পারি বা টিচার স্টুডেন্ট এদের মধ্যে যদি আমাদের টিচিং স্টাইল গুলো যদি আমরা যদি একটু ইংলিশ মিডিয়ামে পড়তেছি, যদি আমাদের যদি ওইভাবে যদি একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, আমার মনে হয় যে সেই স্টুডেন্টের সেই ইংলিশের যে ভয়টা সেটা কেটে যাবে। শুধু এখানে পিএইচডি এর জন্য না, যে কোনো জবের ক্ষেত্রে কিন্তু ইংলিশের গুরুত্বটা কিন্তু বেটার, বা এই জিনিস এই জায়গা থেকে আমাদের কিন্তু গুরুত্বটা রাখা উচিত। আর একাডেমিক রেজাল্ট তো অবশ্যই ইম্পর্টেন্ট, আর বিশেষ করে যখন পিএইচডি তে স্টুডেন্টরা যখন এখানে পিএইচডি তে আসে, সেই জায়গাতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় আসলে সুপারভাইজারের সাথে রিলেশনটা মেনটেন করা। এটা খুবই একটা ডিফিকাল্ট একটা ইস্যু। অনেক সময় দেখে সুপারভাইজার একটা কথা বললো, মনে করো যে আসলে এটা ভুলই বলছে, কিন্তু আমি ওই সময় যদি তাৎক্ষণিকভাবে যদি বলি যে না, এভাবে তো আসলে মানে এভাবে তো হবে না, এটা তো রং, তাৎক্ষণিকভাবে যদি বলিস সুপারভাইজার তো অটোমেটিক্যালি এটা কিন্তু মাইন্ড করবে। তা এখন ওই জিনিসটা জাস্ট চুপচাপ কম্প্রোমাইজ মোডে চুপচাপ শুনে চলে আসলে, তারপরে এখানে যখন আমি আরো একটু পরে আমি বেটার ওয়েতে তাদের সাথে কমিউনিকেশন করি যে আমি আপনি তো ওটা বলছিলেন, ঠিক আছে আমি ওটা দেখছি, কিন্তু আমার মনে হয় আমরা কি এটা এইভাবে করতে পারি কিনা, বা বলারও দরকার নাই যে তোমার ওটা ভুল হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আসলে কি যে গুড একাডেমিক এবং রিসার্চ রিলেশনটাও কিন্তু মেনটেন করাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ ডক্টর রশিদুল আলম মাহমুদ। সে খুব সুন্দরভাবে তার প্রেক্ষাপট এবং অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে তুলে ধরেছে। এবং রশিদুল আলম যে বিষয়টি নিয়ে বলছিল যে সে তার আগে থেকেই আসলে পরিসংখ্যানে রিসার্চের ব্যাপারে একটি যে লক্ষ্য ছিল এবং পরিসংখ্যানে পড়ে সে নিজেকে গর্বিত বোধ করে, এবং আইসিডিডিআরবিতে সে বিভিন্ন প্রবলেম ফেস করেছে এবং সে না পারলে যে সেটার কোনো ক্ষতি নেই, বরং সেটা যদি সে ওভারকাম করতে পারে তাহলে তার মধ্যে আসলে সফলতা। এবং সে আরো একটি মাস্টার্স আইসিডিডিআরবিতে থাকতে থাকতে কমপ্লিট করেছিল এবং অস্ট্রেলিয়াতে প্রচুর ফান্ড আছে সেই বিষয়টি উল্লেখ করেছে। এবং স্কলারশিপ পাওয়ার জন্য যে বিষয়টি, যে আর্টিকেল যদি থাকে তাহলে একটু ভালো হয়, এবং সেই সাথে ইংলিশের প্রফিসিয়েন্সিটাও তো অবশ্যই প্রয়োজন আসলে বাইরে গেলে। এবং আরেকটি বিষয় যে রেজাল্ট, এবং সেই সাথে ক্লাসরুমে ইংলিশের কনভারসেশনটা যদি বাড়ানো যায় তাহলে হয়তো ইংলিশের বিষয়ে ছেলেদের ভীতিটা অনেকটাই কেটে যাবে। যাই হোক, অনেক ধন্যবাদ ডক্টর রশিদুল আলম মাহমুদ। আমরা এখন যেতে চাই ডক্টর জয়নাল আবেদিনের কাছে। সে গতকালকেই তার পিএইচডি ডিফেন্স কমপ্লিট করেছে, এবং জয়নাল আসলে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল পরিসংখ্যান ডিপার্টমেন্টের, এবং ডিপার্টমেন্ট থেকে তার পড়ালেখা শেষ করার পর সে সোশ্যাল মার্কেটিং কোম্পানিতেই জয়েন করে ইমিডিয়েট পরপরই, এবং সেখান থেকে সে সাফি কনসালটেন্সিতে, এবং সাফি কনসালটেন্সিতে আসলে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির একটা উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী কাজ করেছে। এখানে দুইজন, যেমন আলামিন এবং জয়নাল, দুইজনই সাফি কনসালটেন্সিতে ছিল, এবং আইসিডিডিআরবিতে তো আমাদের একটু উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী আছেই। তো জয়নাল এরপর আইসিডিডিআরবিতেও সফলতার সাথেই তার কাজগুলো সম্পন্ন করেছে, এবং সেখানে সিনিয়র স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেছে, এবং পরে এখন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আয়ারল্যান্ড থেকে সে তার পিএইচডি ডিগ্রি অর্জন করতে যাচ্ছে আর কি, সামনে কনভোকেশনের মাধ্যমে তার হবে। এখন আমি জয়নালের কাছে যে বিষয়টা জানতে চাই, যে এই যে হায়ার স্টাডিতে যেতে গেলে প্রোগ্রামিং একটা ফ্যাক্টর, এবং স্পেশালি তুমি যখন ডেটা সায়েন্সে পিএইচডি কমপ্লিট করেছো বা করতে যাচ্ছ আর কি, এবং ভবিষ্যতের কাজটা তোমার ডেটা সায়েন্সের উপরে, এবং ওয়ার্ল্ড ওয়াইড ডেটা সায়েন্টিস্টদের এখন একটা ভালো চাহিদা, সেই পরিপ্রেক্ষিতে আসলে এই প্রোগ্রামিং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এবং ইউরোপের যে পড়াশোনার স্টাইল, এবং ইউরোপে ছেলেমেয়েরা যেতে চাইলে আসলে তাদের কি ধরনের প্রিপারেশন নেওয়া প্রয়োজন? জয়নাল আবেদিন। ধন্যবাদ স্যার, আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি খুব ভালো লাগছে। আর আমি কথা বলার শুরুতেই আমি স্মরণ করতে চাই আমাদের পরিসংখ্যান বিভাগের স্থপতি প্রফেসর খন্দকার মনোয়ার হোসেন স্যারকে, যিনি না থাকলে হয়তো বা আজকে আমরা এখানে কথা বলার সুযোগই পেতাম না। এবং সেই সাথে আমি স্মরণ করতে চাই আমার প্রফেসর মোহাম্মদ নাসের, যার কারণে আমি জয়নাল আজকে এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি বলে আমি মনে করি সবসময়। তো স্যারদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি শুরু করছি আমার কথা। যেহেতু সময় কম, অল্প সময় অনেক কথা বলতে হবে, আমি চেষ্টা করব যতটুকু পারা যায়, এবং আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমেই স্যারের প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব যে ডেটা সায়েন্সে কাজ করতে গেলে প্রোগ্রামিং এর যে একটা দক্ষতার প্রয়োজন পড়ে, সেটা কোন লেভেলের বা সেটা কিভাবে আমরা অর্জন করতে পারি, এবং ইউরোপে সেখানে আমরা কিভাবে নিজেদেরকে ফিট করতে পারি। তো সেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব এভাবে।
আমি একটু পেছনে যেতে চাই, সেটা হলো 2014 সালের ডিসেম্বরের ঘটনা। তখন একটা পিএইচডি পজিশনের সার্কুলার হয়, পিএইচডি ইন ডেটা সায়েন্স, যে পজিশনে আসলে আমি এখন কাজ করছি, সেই সার্কুলারটা হয় 2014 ডিসেম্বরে। এবং সেই সার্কুলারটা ফেসবুকের মাধ্যমে আমাদেরই আরেকজন সিনিয়র ভাই শেয়ার করেন, ডক্টর ফয়সাল মজুমদার। উনি এখন বর্তমানে আয়ারল্যান্ডে আছেন। উনি ওখানে শেয়ার করেন। এখন ওই সার্কুলারের যে কোয়ালিফিকেশনের রিকোয়ারমেন্টটা ছিল, মেইনলি বলা ছিল যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, প্রোগ্রামিং এর নলেজ থাকতে হবে, কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম লেখা ছিল, এবং সাথে কি ধরনের কাজ করতে হবে তার একটা আউটলাইন। তো এই সার্কুলারটা ওখানে শেয়ার করার পরে আমি সার্কুলার দেখেছি, কিন্তু আমি অ্যাপ্লাই করার জন্য সাহস করি নাই, কারণ আমি দেখেছি যে এখানে কম্পিউটার সায়েন্স বলেছে আর আমি পড়েছি পরিসংখ্যানে। আমি যদি সিভিটা সেখানে সাবমিট করি, আদৌ আমাকে শর্টলিস্ট করা হবে কিনা। তো এটা থেকে আমি প্রথমেই ধরে নিয়েছি যে আমার এখানে হবে না। এই যে মানে নিজেকে ছোট ভাবার যে মানসিকতা, এটা আমাদের মাঝে রয়েছে, এটা আমাদের একটা মানে ল্যাকিংস বলবো। তো সেখানে ফয়সাল ভাই আমাকে যেটা বলেছিলেন যে তুমি যোগাযোগ করো, ওখানে যে কন্টাক্ট পার্সন যার অ্যাড্রেস দেওয়া আছে তার সঙ্গে যোগাযোগ করো, তুমি বলো তোমার যে অন্যান্য কোয়ালিফিকেশন যেগুলো আছে, তুমি আর প্রোগ্রামিংটা ভালো জানো এবং তোমার রিসার্চের এক্সপিরিয়েন্স আছে, সেটা তুমি তাদেরকে বলো, বলো যে তুমি ইন্টারেস্টেড এখানে অ্যাপ্লাই করতে। তারপরে দেখো কি রিপ্লাই দেয়। আগেই অ্যাপ্লাই না করে বসে না থেকে তুমি তাদের সঙ্গে যোগাযোগ করো। তো ওনার সেই কথার প্রেক্ষিতে আমি একটা ইমেইল করি কন্টাক্ট পার্সনকে, আমার ডিটেল বলে যে আমার এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, আমার আর প্রোগ্রামিং নলেজ আছে, বাট আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না। তারপরে আমি ইমিডিয়েট রিপ্লাই পাই। তখন রিপ্লাই দিয়েছিল যে যদিও আমরা কম্পিউটার সায়েন্স চেয়েছি, বাট তোমার যদি প্রোগ্রামিং এর এক্সপিরিয়েন্স থাকে এবং সেটা যদি তুমি প্রুভ করতে পারো, তুমি শো করতে পারো তোমার কাজের মাধ্যমে বা তোমার সিভির মাধ্যমে, আমরা কনসিডার করব, তুমি অ্যাপ্লাই করতে পারো। তো এই যে একটা মানে এখানে দুইটা জিনিস কাজ করেছে, একটা হলো প্রোগ্রামিং এর দক্ষতা, আর একটা হলো নেটওয়ার্কিং। এই যে ফয়সাল ভাই শেয়ার করলো, আমি ওনার সঙ্গে একটা ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে যে এই ফাইনালি অ্যাপ্লাই করার জন্য ইনিশিয়েটিভ নিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তারপরে অ্যাপ্লাই করি, ইভেন্চুয়ালি শর্টলিস্টেড হই এবং সিলেক্টেড হই সেই পজিশনে, পিএইচডি ইন ডেটা সায়েন্স। এবং আমি আলহামদুলিল্লাহ গতকালই আমার পিএইচডি ভাইবা ছিল, আমি সাকসেসফুলি সেটা সম্পন্ন করতে পেরেছি। তো এখানে যেটা বলছিলাম যে আমরা আসলে স্কিলের দিক থেকে আমাদের স্টুডেন্ট, আমাদের ডিপার্টমেন্টের যে কারিকুলাম সেই অনুযায়ী আমরা পিছায়ে নাই। আমরা পিছিয়ে আছি কোথায়? আমাদের কনফিডেন্স লেভেলে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা নিজেকে কনফিডেন্ট মনে করতে পারি না, অথবা আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি না। আমরা যতটুকু জানি সেটুকু আমরা এক্সপ্রেস করতে পারি না। কারণ আমি এখানে আয়ারল্যান্ডে থাকা অবস্থায় আমি অন্যান্য অনেক স্টুডেন্ট দেখেছি। এখানে আমার টিচিং এরও সুযোগ হয়েছিল পিএইচডি করাকালীন অবস্থায়। আমিও এখানকার স্টুডেন্ট দেখেছি, আমি আমাদের সম্পর্কে জানি। আমি যদি একটা কম্পেয়ার করি, আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল নলেজ বা একাডেমিক যে নলেজ, এদিক থেকে আমরা কোনোভাবেই পিছিয়ে নেই। বাট আমরা এক্সপ্রেস করতে পারি না, আমাদের কমিউনিকেশন স্কিলটা অনেক কম, যার কারণে এই ইংলিশের বিষয়টা বারবার উঠে এসেছে। তো এই জায়গাতে আমাদের অবশ্যই নজর দিতে হবে। আর ইউরোপে পড়াশোনার ব্যাপারে যে স্কলারশিপের বিষয়গুলো, স্কলারশিপ বিভিন্ন রকমের স্কলারশিপ আছে, যেমন ডিপার্টমেন্টের নিজস্ব স্কলারশিপ থাকে, অনেক সময় ইউনিভার্সিটির সঙ্গে অনেক ইন্ডাস্ট্রি পার্টনারশিপ প্রজেক্ট থাকে, সেগুলোর বিভিন্ন সময় সার্কুলার হয়। যে সার্কুলার গুলো আসলে জব অ্যানাউন্সমেন্ট হিসেবে সার্কুলার হয়, পিএইচডি পজিশন হিসেবে। আমার পজিশনটাও ছিল ঠিক সেরকমই। আবার এ ধরনের অনেক সার্কুলার হয়। এবং এর সাথে আরো একটা জিনিস যেটা মনে রাখতে হবে, যে শুধুমাত্র পাবলিকেশন হলেই যে আমার স্কলারশিপ হবে, নট নেসেসারি। পাবলিকেশন না থেকেও আমি যদি একটা প্রপার একটা রিসার্চ প্রপোজাল লিখতে পারি, একটা স্ট্রং রিসার্চ প্রপোজাল লিখতে পারি, অথবা আমার যে স্কিল সেট গুলো আছে, আমি কোথায় স্ট্রং পয়েন্ট আছে সেই জিনিসগুলো যদি হাইলাইট করে আমি একটা স্ট্রং সিভি তৈরি করতে পারি, আমার মনে হয় সেটা অনেক বেশি পয়েন্ট দেয়। এখন যদি শুধুমাত্র আমরা পাবলিকেশনের দিকে অনেকে নজর দিই, যে আমার তো পাবলিকেশন নাই, একটাও ফার্স্ট অর্ডার পাবলিকেশন নাই, জার্নাল পাবলিকেশন নাই, আমি অ্যাপ্লাই করব না, আমার তো তাহলে হবে না। এই যে হবে না ধরে নিয়ে আমরা অ্যাপ্লাই করি না, এটা হলো আমাদের মানে ব্যর্থতার একটা মূল কারণ। আমরা যদি অ্যাপ্লাই করি, তবেই না আমরা জানতে পারবো যে আমাদের ল্যাকিংসটা আসলে কোথায় আছে এবং আমরা কোথায় ইমপ্রুভ করতে পারবো। তো সে কারণে আমি বলবো যে আমরা আসলে পিছনে নাই, আমরা স্কিল সেটের দিক থেকে সব দিক দিয়ে আগায় আছি অনেক অনেক স্টুডেন্টের চাইতে। আমাদেরকে আরো একটু এক্সপ্রেসিভ হতে হবে, আমাদেরকে নেটওয়ার্কটা মেনটেন করতে হবে,
যেমন আমি যে সার্কুলারটার কথা বললাম, ফয়সাল ভাই রেফারেন্স দিলাম, এরকম আমি অনেক সার্কুলার শেয়ার করি। আমি আয়ারল্যান্ডে যতগুলো সার্কুলার হয়েছে অনেকগুলোই শেয়ার করেছি। আনফর্চুনেটলি আমার সঙ্গে একজনও যোগাযোগ করেনি বা জিজ্ঞেস করে নাই যে ভাইয়া আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, এখানে আমি কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আপনি যদি একটু হেল্প। অথচ আমি আবার আরেকটা এটাও বলবো, অনেকেই যোগাযোগ করে বলে ভাইয়া আমি স্কলারশিপ পেতে চাই, আমি বাইরে যেতে চাই, কিভাবে যাব। তারপরে যখন স্টেপ গুলো বলা হয় যে এই স্টেপ গুলো নিতে হবে, তারপরে 6 মাস আর তার কোনো খবর পাওয়া যায় না, যে অ্যাক্টিভ না আর কি। তো আমাদেরকে আসলে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভলি কমিউনিকেট করতে হবে। আমাদের স্ট্যাটিস্টিক্স একটা স্ট্রং কমিউনিটি আছে, সেটাকে যদি আমরা ইউটিলাইজ করি তাহলে ডেফিনেটলি আমরা মনে করি যে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আজকে খুব ভালো লাগছে যে আমরা এখানে মানে 5 জন কথা বলছি, আমাদের খুব রিসেন্ট স্টুডেন্ট, এবং এখানে বাকি যে 4 জন আছে তার মধ্যে একজন আমার ব্যাচমেট এবং বাকি 3 জন হলো আমার জুনিয়র। তো দেখে খুব ভালো লাগছে যে সবাই পিএইচডি কমপ্লিট করে তারা নিজ নিজ ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠিত হয়েছে। এবং আরো একটা জিনিস, একটা পজিটিভ নিউজ বলি, সেটা হলো যে ডিপার্টমেন্ট থেকে আগে বাইরে পিএইচডি করতে বা হায়ার এডুকেশনে যাওয়ার জন্য একটা টেন্ডেন্সিটা কম ছিল, অনেকে ভয়ে অ্যাপ্লাই করতো না। সেই টেন্ডেন্সিটা ব্রেক হয়েছে। এখন প্রতি বছর অ্যাটলিস্ট 1 জন বা 2 জন করে স্টুডেন্ট বাইরে পিএইচডি করতে যাচ্ছে আমাদের পরিসংখ্যান বিভাগ থেকে, যেটা আসলেই মানে আশা জাগানোর মতো একটা খবর। এবং আমি আশা করি এটা কন্টিনিউ থাকবে, এবং আমরা আমাদের এই স্ট্রং কমিউনিকেশনটাকে যদি ধরে রাখতে পারি, আমরা ভবিষ্যতে আরো বেশি সাকসেস নিয়ে আসতে পারবো। এবং একই সাথে আরেকটা জিনিসকে আমি একটু এমফাসাইজ দিতে চাই, যেহেতু স্যারের মাধ্যমে আমি অন্যান্য স্যারদেরকেও বলবো, আমরা যারা বাইরে অনেক ইউনিভার্সিটিতে বর্তমানে কাজ করছি বা রিসার্চের সঙ্গে জড়িত আছি, ডিপার্টমেন্ট থেকে যদি ইনিশিয়েটিভ নিয়ে তাদের সঙ্গে কোলাবোরেটিভ একটা রিসার্চ নেটওয়ার্ক গড়ে তোলা যায়, তাহলে সেটা ভবিষ্যৎ স্টুডেন্টদের জন্য আরো অনেক বেশি ইউজফুল হবে বলে আমি মনে করি। তো আমি এটুকু বলেই আমার বক্তব্য এখানেই আপাতত স্টপ করছি। আরো যদি পরবর্তীতে সুযোগ পাই আমি আরো কথা বলবো আপনাদের সামনে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জয়নাল আবেদিন। খুব সুন্দরভাবে তার আসলে রিসার্চের প্রেক্ষাপট এবং তার পিএইচডির এনরোলমেন্টের প্রেক্ষাপট ব্যাখ্যা করেছে, এবং আমি ওর বিষয়গুলো তখন আসলে মানে জানতাম যে সে কিভাবে আসলে অ্যাপ্লাই করেছে বা কিভাবে সেখানে এন্ট্রান্স করেছে, এবং সে ওখানে এনরোলমেন্ট হওয়ার পরেও আমার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, ছাত্রদের সাথে কথা হয়েছে। সে সবসময় চাইতো যে ছাত্ররা যেন সেখানে অ্যাপ্লাই করে, এবং সে বিভিন্নভাবে সে বিভিন্ন সার্কুলার গুলো ফেসবুকের মাধ্যমে পোস্ট করে যাতে সবাই এই বিষয়ে অবগত হতে পারে। এবং যে জিনিসটি বলেছে যে ভালো প্রোগ্রামিং দক্ষতা এবং নেটওয়ার্কিং থাকার ফলে আসলে কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট চাওয়ার পরেও স্ট্যাটিস্টিক্স থেকে জয়নালকে আসলে সিলেক্ট করে। এবং সেই সাথে যে বিষয়টা যে আমার উল্লেখ করেছে যে আমাদের কারিকুলামে আমরা আসলে পিছিয়ে নেই, কিন্তু আমাদের যেটা কনফিডেন্স লেভেল আমাদের ছেলে মেয়েদের আসলে অনেক কম, এটা বাড়াতে হবে। সেই সাথে নেটওয়ার্কিং এই স্কিলটা বাড়াতে হবে, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, এবং পাবলিকেশন না থাকলেও যদি নিজের স্ট্রং পয়েন্টগুলোতে সিভিতে খুব সুন্দরভাবে তুলে ধরা যায়, সিভিটা যদি খুব স্ট্যান্ডার্ড হয়, তাহলে সেখান থেকেও সম্ভাবনা আছে ভালো একটি পজিশন পাওয়ার জন্য। এবং আমাদের নিজেদেরকে এক্সপ্রেস করতে হবে, এবং এই যে হচ্ছে সিনিয়রদের সাথে জুনিয়রদের একটা হচ্ছে সেতু বন্ধন, এই সেতু বন্ধনটা যত স্ট্রং হবে, ছেলেমেয়েরা যত বেশি কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারবে, যত বেশি নেটওয়ার্কিং বাড়াতে পারবে, আমার মনে হয় এই বাইরে এনরোলমেন্টটা অনেক বাড়বে। এবং যে বিষয়টির উপর জয়নাল খুব গুরুত্ব আরোপ করেছে সেটা হলো কোলাবোরেটিভ রিসার্চ নেটওয়ার্ক গড়ে তোলা। এটা আসলে খুবই আমরা ফিল করি, এবং জয়নালও এর আগে এই বিষয়টা নিয়ে কথা বলেছে যে একটা যদি আমরা কোলাবোরেটিভ রিসার্চ নেটওয়ার্ক আমরা গড়ে তুলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে বর্তমান এবং প্রাক্তন স্টুডেন্ট সবাই আসলে এখান থেকে উপকৃত হবে। অনেক ধন্যবাদ জয়নাল আবেদিন। আমরা 5 আলোচকের কাছ থেকে আমাদের বক্তব্য শুনেছি। আমি একটি প্রশ্নে প্রথমে সিরাজুম মুনিরা খানের কাছে যেতে চাই। প্রশ্নটা নিয়ে প্রশ্নটা করেছে আমাদের ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট মিথুন দে। আমি তার প্রশ্নটা একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সিরাজুম মুনিরা তোমার মাইকটা আনমিউট করবে এবং তার প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। উত্তর সেটা হলো যে আইএলটিএস এবং জিআরই এই স্কোর নিয়ে সে আসলে জানতে চেয়েছে। তো এই বিষয়ে তোমার আমি প্রশ্নটা সরাসরি দিয়ে দেই। পেয়েছি।
sir, please tell us about details information about GRE and IELTS score. তো আমার মনে হয় এটা সিরাজুল মুনিরা খান, ও যেহেতু GRE করেছে এবং IELTS করেছে, আমার মনে হয় সিরাজুল মুনিরা দিলেই এই উত্তরটা পেয়ে যাবে আমাদের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী মিথুন দে। হ্যাঁ, যদি একটু বলো। ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যে ছোট ভাইকে প্রশ্নটা করার জন্য। এই প্রশ্ন নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে, অনেকেই আসলে এটা জানেন না সম্পর্কে। আইএলটিএস এবং জিআরই স্কোরের যে ব্যাপারটা, যেটা সাধারণত ধরা হয়, আইএলটিএস স্কোর যদি আপনার, এটা হচ্ছে ব্যান্ড স্কোর হিসেবে কাউন্ট করা হয়। 4টা সেকশন আছে আইএলটিএস এর, রিডিং, রাইটিং, লিসেনিং এন্ড স্পিকিং। তো 4টা সেকশনে আলাদা আলাদা স্কোর একসাথে কাউন্ট করে যেটা করা হয় ওটাকে ব্যান্ড স্কোর বলে। তো আইএলটিএস ব্যান্ড স্কোরে 6.5 যেটা, এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। আপনি 6.5 পেলে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি যেহেতু স্ট্যাটিস্টিক্স বেসড বলছি, সেজন্য আমি এটা বলছি যে 6.5টা কাউন্ট করেই এটা হয়, এটা ব্যান্ড স্কোর হিসাবেই 6.5 পেলেই হবে। এমন না যে আপনার যদি রিডিং এ হয়তো 7 আছে বা লিসনিং এ 8 আছে, কিন্তু রাইটিং এ দেখা গেল যে হয়তো 5.5 আছে, কিন্তু ব্যান্ড, ইন টোটাল ব্যান্ড যদি আপনার 6.5 থাকে, সেক্ষেত্রে আপনি বেশিরভাগ জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই জিনিসটা একটু ব্যতিক্রম ঘটে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, যেখানে সাবজেক্টিভ বেশি, সেক্ষেত্রে তারা স্পেসিফিক স্কোর উল্লেখ করে দেয়। হয়তো রিডিং বা লিসেনিং এর ক্ষেত্রে এই স্পেসিফিক স্কোরটা উল্লেখ করে দেয়, কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে এটা খুবই কম থাকে। তো আপনার যদি ইন টোটাল 6.5 করতে পারেন বা তার উপরে করতে পারলে এটা আসলে আরো ভালো। বিশেষ করে কানাডার ক্ষেত্রে 7 আপ থাকলে ওরা খুব বেশি প্রেফার করে। আপনি যদি কানাডায় অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার চেষ্টা করবেন 7 আপ রাখার জন্য, এবং কোনোটাতেই যেন 6.5 এর নিচে না থাকে। কানাডার অ্যাপ্লিকেশনটা খুব বেশি ইজি হয়ে যায় যদি আপনার একটা ভালো আইএলটিএস স্কোর থাকে। ওরা আর কিছু দেখে না, আইএলটিএস স্কোরটাই খুব বেশি প্রেফার করে। এবং জিআরই ক্ষেত্রে যেটা বলবো, কানাডার পিএইচডির জন্য, আমি যদিও এখনো পিএইচডি করছি না, এই জন্য আমি পিএইচডি ব্যাপারটা আলোচনা করতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরেও কিছু যেহেতু এখন জ্ঞান হয়ে গেছে অ্যাপ্লিকেশন করতে চাই, সেজন্য বলছি। কানাডার ক্ষেত্রে জিআরইটা ম্যান্ডেটরি না, পিএইচডি এবং মাস্টার্স কোনটার ক্ষেত্রেই না, শুধুমাত্র আইএলটিএস। কিন্তু ইউএস এর ক্ষেত্রে পিএইচডির জন্য জিআরইটা খুব বেশি দরকার। সেক্ষেত্রে আপনার যদি আপনার জিআরই স্কোর 295 থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বেশ ভালো কিছু জায়গায় যেতে পারবেন। কিন্তু আপনার যদি 300 প্লাস থাকে, সেটা আপনার জন্য অনেক বেশি পজিটিভিটি নিয়ে আসবে এবং অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাডমিশন নিতে পারবেন। এখানে দেখা যায় অনেক ইউনিভার্সিটি জিআরই স্কোরটা বলে দেয় যে এত নিচে আমরা নিব না। তো আপনার যদি সেই স্কোরটা না থাকে, আপনি সেখানে অ্যাডমিশন পাবেন না। কিন্তু তার মানে এটা না যে আপনি অন্য কোথাও পাবেন। এখানে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে। কিছু কিছু ইউনিভার্সিটি দেখবে আপনার সিভিতে আপনার রিসার্চ ওয়ার্ক কিরকম সেটার উপরে। আর যদি ডিপার্টমেন্টাল এটা যদি রিকোয়ারমেন্ট থাকে, জিআরই স্কোর উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে শুধুমাত্র তারা ওই নাম্বারটাকে প্রেফারেন্স দিবে। কিন্তু অনেক ডিপার্টমেন্ট উল্লেখ করে দেয় না, কিন্তু তারা শুধু লিখে দেয় যে জিআরই রিকোয়ারমেন্টস। তো সেক্ষেত্রে আপনার স্কোরটা কত আছে সেটা ফ্যাক্ট না, কিন্তু 295 উপরে থাকলে ভালো, 300 থাকলে, সব 300-র উপরে গেলে খুবই ভালো হয় আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ সিরাজুল মুনিরা খান। আমার মনে হয় মিথুন দে তার প্রশ্নের খুব সুন্দর উত্তর পেয়েছে। আইএলটিএস এর স্কোরটা কেমন হওয়া উচিত বা জিআরই স্কোরটা কেমন হওয়া উচিত, তাহলে আমেরিকা বা কানাডাতে আসলে কি ধরনের স্কলারশিপ পেতে পারে সে বিষয়ে একটু ধারণা দিয়েছে। আমি এখন যে প্রশ্নটা নিয়ে আসবো, মিথুনদেরই আর একটা প্রশ্ন আর কি, যে স্যার, দেয়ার আর মেনি অনলাইন কোর্সেস অ্যাভেলেবল লাইক কোর্সেরা, EDX, which courses included certificates also? Does these courses give any advantage for getting scholarship? আমার মনে হয় মেহেদি বা আলামিন, যে কোনো একজন যদি প্রশ্নটার উত্তর দাও, এগুলো সার্টিফিকেটের মানে স্কলারশিপ পেতে কোনো কাজে দিবে কিনা অনলাইন কোর্সগুলো? একটু আনমিউট করে নিও। মিথুনকে অনেক ধন্যবাদ। স্কলারশিপ পাওয়ার জন্য এইসব অনলাইন কোর্স খুব একটা ইফেক্টিভ না। মেইন হচ্ছে যে অ্যাক্টিভ রিসার্চ, কোন রিসার্চটা, সেই রিসার্চ টপ লেভেল আছে কিনা, প্রফেসরের সাথে ম্যাচিং করে কিনা, প্রফেসরকে কানেক্ট, প্রফেসরের সাথে কানেক্ট হওয়া লাগবে। এনি হাউ অনলাইন কোর্স এটা কোনো ইফেক্টিভ
হয় না স্কলারশিপ পাওয়ার জন্য। সো আমি ইমফেসিস দেব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এনিহাউ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে স্কলারশিপ অ্যাভেলেবল। সো অনলাইন কোর্সের চাইতে এটা ইম্পর্টেন্ট, একটা ল্যাঙ্গুয়েজ শেখা। সেটাই আমি ওকে, ধন্যবাদ মেহেদী হাসান। নেক্সট কোশ্চেনটা আমাদের একজন সম্মানিত শিক্ষকের করা। In short, what would you suggest to improve the students' learning in our department? রশিদুল ইসলাম মাহমুদ, প্রশ্নটা তোমার উদ্দেশ্যে করা, যদিও স্যার এখানে উল্লেখ করেনি, কিন্তু তুমি যখন বক্তব্য রাখছিলে তোমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্যার এই কোশ্চেনটি করেছে এবং আমার মনে হয় কোশ্চেনটির উত্তর রশিদুল দিলেই ভালো। Thank you, sir, for your nice question. Actually, আমাদের স্টুডেন্টের মানে লার্নিং এর যে স্কিলটা, সেই স্কিল আমরা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু ডেভেলপ করতে পারি। তো প্রথমত আমরা যদি চিন্তা করি যে এটা অ্যানালাইটিক্যাল স্কিলটা আমাদের একটু ইম্পর্টেন্ট, যে অ্যানালাইটিক্যাল স্কিলটা যদি না থাকে তাহলে আমি একটা স্টাডি ডিজাইন করতে পারবো না, অ্যানালাইসিস করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যানালাইটিক্যাল যে স্কিলটা সেটা আমাদের এখানে ইমপ্রুভ করতে হবে। সেটা কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি? তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা ডিপার্টমেন্টে যদি আমাদের যে এডুকেশনাল যে সিস্টেম, যে পরীক্ষার যে সিস্টেম গুলা হয়, সেই জিনিসগুলো যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, বিশেষ করে একটু টেকনিক্যাল প্রশ্ন করলাম, যে আমরা যদি নোট থেকে আমরা প্রশ্ন না, যে একটু আমরা ওই জিনিসটা যদি না পারি বা না জানি, তাহলে সেইটা কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো না। তো এই জাতীয় এই জায়গা থেকে কিন্তু টিচারদের ভূমিকাটাও কিন্তু অনেক বেশি। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু আসলে নিজের দোষটা কিন্তু সবচেয়ে বেশি খুঁজি না। আমরা বলি যে এটা আমাদের স্যার, এটা আমাদের পড়ায়নি, অমুক জানায়নি, এই ধরনের জিনিসগুলাই কিন্তু আমরা বেশি বলতে কিন্তু অভ্যস্ত। কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি যে এটা আমাদের দোষটা কোথায়, যে আমরা কতটুকু আগে গেছি, আমরা কিভাবে চেষ্টা করছি? যে আমাদের এই জায়গাগুলো থেকে স্টুডেন্টের কিন্তু চিন্তা করতে হবে যে আমি শিখবো, আমাকে শিখতে হবে, এই মাইন্ড সেটআপটা আমাদের আগে ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আসলে আমরা আরেকটা জিনিস আমরা করতে পারি, যেটা ডিপার্টমেন্টে যদি আমাদের জয়নালের কথা ধরে, ডিপার্টমেন্টে যদি এরকম মানে শুধুমাত্র 2 দিন বা 3 দিনের এখানে এরকম ওয়ার্কশপ না করে আমরা যদি চিন্তা করি যে এটা একটা 1 মাসের একটা প্রোগ্রাম করা উচিত, যেটা হচ্ছে যে হাইপোথিসিস থেকে ডেভেলপ করে অ্যানালাইসিস করবে এবং সেটা কিভাবে একটা রিসার্চ ফরম্যাটে আসতে পারে, যে একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে যে কতটুকু আসলে ইম্পর্টেন্ট, যে একটা মানে প্রথম থেকে শুরু করে ডেটা থেকে শুরু করে কিভাবে আমরা এই জায়গাতে আসতে পারি, একটা ফাইনাল প্রোডাকশনে আসতে পারি। আর একটা জিনিস আমি এটা বলতে চাই আসলে, যে আসলে আমাদের রিসার্চের সবচেয়ে বড় যে একটা ইম্পর্টেন্ট যে গ্যাপটা হচ্ছে, যেটা যখন আমি আইসিডিতে জয়েন করছি তখন আমি দেখছি, এবং বর্তমানে এখনো কিছু জিনিস আমি লক্ষ্য করি, এবং মানে ফিউচারে এই জিনিসটাও করবো কিনা আমি জানি না। কিন্তু প্রথম যে জিনিসটা সমস্যা হচ্ছে যে অনেকে বলে যে এই ধরনের একটা পেপার, আমরা এই ধরনের একটা কাজ আমরা করতে চাই, আমি এই মডেলটা ইউজ করতে চাই। আসলে আমরা তো বলতে পারবো না যে আমরা কখনোই বলতে পারবো না যে এই মডেলটা আমরা ইউজ করতে পারবো। ডেটা যদি আমাদেরকে বলে যে এই মডেলটা আমাদের জন্য পারফেক্ট, তখন আমি ইউজ করতে পারবো। মডেল ইউজ করার আগে মডেলের যে অ্যাজাম্পশন গুলো, এই জিনিসগুলো কিন্তু কেয়ারফুলি কিন্তু এই জিনিসগুলো ইউজ করি না। এখন সবাই যেমন কম্পিউটার আসলে কি করবে, কম্পিউটার যেটা দিছে কম্পিউটার এখানে রান দিলে তো কম্পিউটার রেজাল্ট দিবে। আসলে ওইটা কি আমার অ্যানালাইটিক্যাল মোটিভটা, সেটা আসলে আমাদের স্টুডেন্টের মধ্যে যদি ডেভেলপ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় একটা গ্যাপ পড়ে যাবে। আসলে এই জায়গাতে কিন্তু আমাদের মানে অনেক কিছু করার সুযোগ আছে। আমি আরেকটু এক্সটেন্ড করতে চাই আর কি। সংক্ষেপে বলেন। আর একটা বিষয় হচ্ছে কি, যে আমি অনেক স্টুডেন্টের সাথে যোগাযোগ করি, তখন বলে যে ভাই এটা না করলে হবে না, এটা করা উচিত, এই সেই বিভিন্ন ধরনের কথা। কিন্তু আসলে এই ধরনের কথা বলার চেয়ে আমার মনে হচ্ছে যে আজকেই শুরু করতে হবে, এটা শেষ করে আমাদের আসলে আমাদের স্ট্যান্ড পয়েন্টে যেতে হবে। আমি এখানে মনে করি যে না, আমি যদি একটা কাজ যদি এখন করতে না পারি, চিন্তা করতে, এটা কিন্তু আমার নিজের কাজ, আমি করতে পারিনি। আমরা যদি এখানে জব করতাম, আমার কিন্তু ওভারটাইম করে আমার মেকআপ করতে হতো। আমি কি ওভারটাইম করে আমার কাজগুলা কি মেকআপ করছি কোনো? এই জিনিসগুলো এই জায়গা থেকে কিন্তু আমাদের কিন্তু একটা পজিটিভ একটা মেন্টালিটি আমাদের ডেভেলপ করা উচিত। থ্যাংক ইউ স্যার।
ওকে, রশিদুল আলম মাহমুদ। আচ্ছা, সিরাজুল মুনিরা হাত তুলেছে, তোমার কাছে আসবো আবার। আমি তার আগে একটি জয়নালের কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাই। জয়নাল, তুমি মাইকটা আনমিউট করে নাও। আমাদের শ্রদ্ধেয় রেজাউল করিম স্যার প্রশ্নটি করেছেন জয়নালকে স্পেসিফিক্যালি। জয়নাল, হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ আওয়ার কারেন্ট স্টুডেন্টস টু বিকাম ইন্টারেস্টেড অ্যান্ড এক্সপার্ট ইন কম্পিউটার প্রোগ্রামিং? ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি টাইম ডিমান্ডেড একটি কোশ্চেন। থ্যাংক ইউ স্যার প্রশ্নটা করার জন্য। আমি জানি না কতটুকু সঠিকভাবে উত্তর দিতে পারবো, তবে আমি চেষ্টা করছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রোগ্রামিং এ আমাদের সবারই একটা ভিত্তি আছে প্রোগ্রামিং এ, কারণ আমরা প্রোগ্রামিং শিখি, আমরা অনেকটা সিনট্যাক্স বেসড প্রোগ্রামিং শিখি, যে আমরা জাস্ট মানে পার্টিকুলার কিওয়ার্ড গুলো শিখে কোড লেখার চেষ্টা করি। কিন্তু রাদার দেন আমরা যদি শুধু সিনট্যাক্সে ফোকাস না দিই, আমরা যদি প্রবলেম সলভিং এর দিকে ফোকাসটা করি, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং, তাহলে মনে হয় এটা আরো বেশি ইফেক্টিভ হবে এবং স্টুডেন্টরাও এনজয় করবে। কারণ একটা জিনিস আমি যদি এনজয় না করি, তাহলে সেখান থেকে আমি কখনোই আসলে শিক্ষাটা অর্জন করতে পারবো না। কারণ আমরা প্রোগ্রামিং যখনই আমরা ক্লাসে যাই, একটা ভীতি নিয়ে যাই যে প্রোগ্রামিং কোর্স, আমাকে কিছু সিনট্যাক্স মুখস্থ করতে হবে বা শিখতে হবে, কিন্তু আমি কোন সিনট্যাক্সটা কেন লিখছি এইটা জানতে হবে, এবং সেটা যদি আমরা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের সাথে লিংক করতে পারি, তবেই সেই শেখার মজাটা আমরা পাবো। এবং যতক্ষণ পর্যন্ত আমরা এটা মজার সঙ্গে শিখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে এক্সপার্ট লেভেলে তো যাওয়ার দূরের কথা, আমরা অ্যাডভান্স লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যেতে পারবো। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ জয়নাল আবেদিন। আমি এখন এই কোশ্চেনটা নিয়ে যেতে চাই আলামিনের কাছে। আলামিন, তুমি তোমার মাইকটা আনমিউট করো। আমাদের একজন মাস্টার্স 19-এর মাস্টার্স থিসিস স্টুডেন্ট প্রশ্নটি করেছে, মোহাম্মদ মনিরুজ্জামান মনির। স্যার, একটা ভালো স্কলারশিপ পেতে জেনারেল প্রসিডিওর সম্পর্কে বললে ভালো হয়, স্টেপ বাই স্টেপ। মানে আলামিন, আমি বলি যে স্টেপ বাই স্টেপ তো আসলে এখানে অলরেডি ডিসকাস হয়েই গিয়েছে সবগুলো বিষয়। তুমি জাস্ট 2-3টা সেন্টেন্সের মধ্যে যদি এই প্রশ্নটার উত্তর দিতে চাও একটু। আলামিনকে একটু উত্তর দিতে চাই, 2-3টা সেন্টেন্স, খুব বেশি আলোচনা করা যাবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর ধন্যবাদ মনিরুলকে প্রশ্ন করার জন্য। যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি যে বিষয়ে রিসার্চ করতেছি সে বিষয়ে প্রফেসর আগে খুঁজে বের করতে হবে, তারপর প্রফেসরকে লিখতে হবে, প্রফেসরকে ইমেল করতে হবে, কভার লেটার এবং একটা ইমেল সহ এবং নিজের সিভি সহ দিতে হবে। প্রফেসর যদি অ্যাগ্রি থাকে, তাহলে প্রফেসর যদি রাজি থাকে, তাহলে আমি মনে করি 95% স্কলারশিপ সে তার হয়ে যাবে। এবং দেন যে অ্যাপ্লিকেশনের যে প্রসিডিওর, অনেক প্রফেসর ভালো আছে, তারা অনেক সময় লিঙ্ক দিয়ে দেয়, কাগজ পাঠিয়ে দেয়, প্রয়োজনীয় কাগজপত্র। অনেক প্রফেসর বলে যে তুমি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো। তো সেই জন্য সেই স্কলারশিপের জন্য যে স্টেপ থাকবে সেই স্টেপগুলো ফলো করলে হবে। এখন আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য যেটা জাস্ট এখন যে ম্যাক্সিমাম স্কলারশিপ, সেটা দেখা যাচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। অনলাইনে অ্যাপ্লাই সাথে সাথে আমাদের যে ডকুমেন্টগুলো আছে, বিভিন্ন সার্টিফিকেট, মার্কশিট, এগুলো দিতে হয়, প্রপোজাল একটা দিতে হয়, এবং একটা নির্দিষ্ট ডেডলাইনের আগে দিয়ে দিতে হয়। দিয়ে যদি আমরা প্রফেসরকে বলি যে প্রফেসর আমি তো অ্যাপ্লাই করছি, তো যেটা চায়নাতে হয় যে ইন্টারন্যাশনাল কলেজ এই কাগজগুলো ডিপার্টমেন্টে পাঠায় চেক করার জন্য, এবং প্রফেসরদের সিগনেচার সেক্ষেত্রে লাগে। তো সেক্ষেত্রে প্রফেসরকে যদি ইনফর্ম করা থাকে, প্রফেসর তখন উনি ডিপার্টমেন্টে যোগাযোগ করে অনেক সময় যে আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি তো রিকমেন্ডেশন দিয়েছি, কাগজটা আসছে কিনা। তো অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় যে অনেকে প্রফেসরের সাথে জাস্ট অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর আর যোগাযোগই করে না, তখন প্রফেসর তো এখানে ব্যস্ত থাকে প্রচুর। তো সেক্ষেত্রে প্রফেসরের মাথায় তখন সেটা থাকে না। তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করার পরও প্রফেসরকে যদি আমরা মনে করে দিই, প্রফেসর তখন নিজ দায়িত্ব থেকে একটা ইন্টারন্যাশনাল কলেজে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমার একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, কি অবস্থা। প্রফেসর তখন এখান থেকে উনি সিগনেচার দিয়ে দিলে তখন দেখা যাচ্ছে যে তারপরে ইন্টারন্যাশনাল কলেজ বা অথরিটি তারা সিলেক্ট করে। তো সেটাই। আর ডিটেইলস যে প্রত্যেকটা স্কলারশিপের জন্য এগুলো পার্সোনালি তোমাদের সাথে যোগাযোগ করলে বেশি ভালো হয়। সেক্ষেত্রে তোমরা মনে হয় বিরক্ত হবে না, সেটুকু আমরা এক্সপেক্ট করতেই পারি তোমাদের কাছে, যে স্টুডেন্টরা তোমাদেরকে বেশি বেশি বিরক্ত করবে। ওকে, যেটা ছিলাম। আচ্ছা, সিরাজুল মুনিরা খান হাত তুলেছে, হাত তো তুলবেই, তাকে আরেকবার সুযোগ দিব আমি। এমনি সবাই আরেকটা সুযোগ পাবে, যদিও আমরা আমাদের টাইম অলরেডি পার করে ফেলেছি। এখানে
হচ্ছে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যে আমাদের একজন স্টুডেন্ট, সে ব্যাংকিং সেক্টরে বেশ ভালো সুনাম করেছে এবং সে তার সুনামের প্রতিদানও পেয়েছে। খুব অল্প বয়সে সে বেশ ভালো একটা পজিশন হোল্ড করছে। তো সে লিখেছে, আমি যদি এখানেই একটু তুলে ধরি আর কি তার বক্তব্যটা। Being a student of statistics RU, I feel so proud to see the researcher from our department working abroad, and thanks to Monimul Haq sir for arranging the event. Many of us from statistics RU are working in banking sector in our country, which would be a good sector as well. Any session for the title statisticians in banking sector would be very helpful for the current student who are interested in bank job. Actually স্ট্যাটিস্টিক্সে আমাদের 90 জন স্টুডেন্ট ভর্তি হয়। এই 90 জন স্টুডেন্টের সবাই রিসার্চার হবে না, এটা সত্য কথা। রিসার্চার হয়তো 10% স্টুডেন্ট বড় জোর রিসার্চার হতে পারে, বা হয়তো 15% হতে পারে, বা খুব বেশি হলে হয়তো 25 থেকে 25%ও হতে পারে, কিন্তু রেস্ট অফ দ্য স্টুডেন্ট উইল গো ফর আদার জবস, and in this case maybe banking sector is a lucrative sector, especially private banking sector. In this sense, Mokhlisur Rahman actually very successful banker. সো আমি সিরাজুম মনিরা, তুমি মাইকটা আনমিউট করো, তুমি বলো যে হচ্ছে যে সে যে প্রস্তাবটা করেছে আমরা এরকম একটা পর্ব করতে চাই কিনা, এবং সেই সাথে তুমি যেটুকু বলতে চাচ্ছিলে একটু সংক্ষেপে বলবে। আমার মনে হয় উনি যে প্রস্তাবটা দিয়েছেন একটি খুবই সময়োপযোগী প্রস্তাব, কারণ আমরা ডিপার্টমেন্টে স্ট্যাটিস্টিক্সে পড়লেও আমাদের কর্মক্ষেত্রটা কিন্তু অনেক বেশি প্রসারিত, এবং ব্যাংকিং সেক্টরে বর্তমানে বাংলাদেশে অনেক বেশি স্কোপ আছে। এটা নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে আমার মনে হয় স্টুডেন্টরা অনেক বেশি কিছু জানতে পারবে, এবং চাকরি নিয়ে তাদের যে ফ্রাস্ট্রেশন সেটা আসলে অনেকটাই কমে যাবে। আর এরপরে আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার এখানে আসলে আমি এই প্ল্যাটফর্মে এই কথাগুলো বলতে চেয়েছি কারণ এখন আমাদের সাথে আমাদের ডিপার্টমেন্টের অনেক শিক্ষক যুক্ত রয়েছেন। আমি ডিপার্টমেন্টের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আসলে তাদের জন্য বলতে চাচ্ছিলাম কিছু কথা। যেরকম হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রেজাউল করিম স্যার যেরকম বলেছেন যে কিভাবে আমরা আসলে ডিপার্টমেন্টের কারিকুলাম করতে পারি, বা এই ব্যাপারে আসলে আমি কিছু কথা বলতে চেয়েছিলাম। এখন আমি এটা সম্পর্কে আসলে বলবো কিনা স্যারের কাছে। জি স্যার, আমার নিজের যেটা পার্সোনাল যে বিষয়টা ছোট একটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমরা ডিপার্টমেন্টে আমাদের ফোর্থ ইয়ারে একটা কোর্স ছিল ডেটা মাইনিং। তো এই কোর্সটা আমি মাস্টার্সও আমাদের এই কোর্সটাই ছিল অ্যাডভান্স ডেটা মাইনিং। সেম কোর্সটাই আমি বল স্ট্রিটে পেয়েছি, যেটার নাম ছিল হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল লার্নিং। কিন্তু পার্থক্যটা ছিল আমরা যখন ডেটা মাইনিং কোর্সটা পড়েছি ওখানে আমরা সুপারভাইজড, আনসুপারভাইজড কিংবা নিউরাল নেটওয়ার্কিং বা রিচ ল্যাসো যে ব্যাপারটা শুধু থিওরিটিক্যালি পড়েছি। আমি জানতাম না কেন পড়ছি বা এটা দিয়ে কি হয়। আমি আর কি আমার যেটা পার্সোনাল যে মতামতটা, আমরা অনার্স পর্যন্ত, ব্যাচেলর পর্যন্ত আমাদের থিওরিটা শেখার অনেক বেশি দরকার, এবং থিওরি না শিখলে আমি কখনোই প্র্যাকটিক্যাল যেতে পারবো না অ্যাপ্লিকেশনে। কিন্তু মাস্টার্স এর কোর্সগুলোতে যদি কোর্স কন্টেন্টটা কমে কিছু অ্যাপ্লিকেশন রাখা হয় বেশি, যেরকম আমি যদি মাস্টার্স আমার এই ডেটা মাইনিং কোর্স নিয়ে যদি বলি, আমার সবগুলো প্রসিডিওর না শিখে যদি আমাকে দুইটা প্রসিডিওরের অ্যাপ্লিকেশন সহ শেখানো হয় তাহলে সেটা আমার জবের ক্ষেত্রেও কাজে লাগবে, কারণ আমি জানি না কোথায় আমাকে সুপারভাইজড কিংবা আনসুপারভাইজড লার্নিং অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো যে যদি এটা করা যায় স্টুডেন্ট সুবিধার্থে, তাহলে অন্যান্য চাকরির ক্ষেত্রেও আমাদের সুবিধা হবে। আমরা অ্যাটলিস্ট বলতে পারবো যে না, আমি জানি কোন ক্ষেত্রে আমাকে প্রয়োগ করতে হচ্ছে ব্যাপারটা, কারণ আমরা এত বেশি থিওরিটিক্যাল পড়ে আসি, আমরা অ্যাপ্লিকেশনটা জানি না। তো এইটা যদি একটু স্যাররা একটু ব্যাপারটা কনসিডার করে। আচ্ছা, ওকে, ধন্যবাদ সিরাজুম মনিরা খান। রশিদুল, কথা বলতে গেলে আমরা সারা রাত কথা বলতে পারবো, খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে যদি বলো। হ্যাঁ রশিদুল। না আমি স্যার এটা আমি অন্য কিছু বিষয়ে কথা বলতে চাই না, আমি একটা ঘোষণা দিতে চাই যে আসলে আমাদের টিচারের উদ্দেশ্যে, যে আমাদের ডিপার্টমেন্টে যদি কোনো টিচার আর কি যদি এখানে 7 ইমপ্যাক্ট ফ্যাক্টরে কোনো পেপার পাবলিশ করে আর কি, তাহলে সেই টিচারদের আমি কিছু পুরস্কৃত করতে চাই। আমি এখানে $500 মতো আমি একটা ফান্ড করবো আর কি। সেটা হচ্ছে কি যে এখানে যে যত বেশি পেপার পাবলিশ করতে পারবে, যেটা হচ্ছে যে 7 ইমপ্যাক্ট ফ্যাক্টরে, মিনিমাম 7 ইমপ্যাক্ট ফ্যাক্টরে হতে হবে, এখানে আমি ওইটার একটা আমি স্কলারশিপ বা আমার একটা অ্যাওয়ার্ড হিসাবে আমি ওটাকে ট্রিট করতে চাই আর কি। ওকে, অনেক ধন্যবাদ।
যাই হোক, আমরা অনেকক্ষণ থেকে আলোচনা করছি এবং অনেক ফ্রুটফুল আলোচনা হয়েছে আমার মনে হয়, এবং কারেন্ট স্টুডেন্টরা এখান থেকে উপকৃত হবে। আমি সবার কাছে যাব যে আসলে আজকের প্রোগ্রামটা সম্পর্কে। তার আগে আমি বলতে চাই যে বাইরে একটা ভালো পজিশন পেতে গেলে আসলে আমাদেরকে প্রোগ্রামিং নলেজটা খুব ভালো থাকতে হবে, সেই সাথে ইংলিশ ইফিসিয়েন্সিটা এবং ভীতিটা দূর করা, সেই সাথে ভালো নেটওয়ার্ক এবং কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা। আমি আজকের আলোচনায় যে বিষয়গুলো উঠে আসলো সেগুলো নিয়ে একটু সাম আপ করবো প্রোগ্রামের শেষে। তার আগে আমি যে ঘোষণাটা দিতে চাই যে আমরা এই প্রোগ্রামটা যদি আরো একটু সবগুলো এপিসোড করতে পারি, আমার মনে হয় তাহলে আমরা সবগুলো পয়েন্টই আমরা কভার করতে পারবো। আমার যেমন নেক্সট যে এপিসোডটি করার ইচ্ছা আছে সেটি হলো গভর্নমেন্ট জব এবং স্পেশালি বিসিএস ক্যাডার যারা আছে আমাদের প্রাক্তন স্টুডেন্ট, তাদেরকে নিয়ে এক বা একাধিক এপিসোড করার ইচ্ছা আছে, বা আমাদের যারা বিভিন্ন সেক্টরে যারা সাকসেসফুল পারসন আছেন তাদেরকে নিয়ে বিভিন্ন এপিসোড করার ইচ্ছা আছে। সেই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর নিয়েও একটি এপিসোড হবে ইনশাল্লাহ। মখলেসুর রহমান, তুমি নিরাশ হয়েও না, আশা করি ব্যাংকিং সেক্টর নিয়েও একটি এপিসোড করতে পারবো। সেই সাথে বিজনেসম্যানদের নিয়ে, সাকসেসফুল বিজনেসম্যানদের নিয়ে একটি এপিসোড করার প্ল্যান আমার আছে। ভালো উদ্যোক্তা যারা আছে, সফল উদ্যোক্তা যারা আছে, তাদেরকে নিয়ে একটি এপিসোড করার প্ল্যান আমার আছে। আমি জানি না আমি সে সবগুলো পারবো কিনা, বা বিদেশে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ, হয়তো রিসার্চের সাথে জড়িত নয়, কিন্তু বিদেশে পড়াশোনার পরে একটি গুরুত্বপূর্ণ পোস্টে সে জব করছে বা ভালো একটা পজিশন হোল্ড করছে, এরকম সফল পার্সনদেরকেও আমরা নিয়ে আসতে চাই। যদি আমরা এই দর্শক বন্ধুরা যদি সেই প্রোগ্রামগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে আমরা ইনশাল্লাহ সেই প্রোগ্রামগুলো নিয়ে আসবো, কোনো অসুবিধা নাই। আমি যদি এখন প্রোগ্রাম সাম আপ করতে চাই, তাহলে তার আগে আমি যেটা বলতে চাই যে সিরাজুম মুনিরা খান, আমেরিকায় যদি কেউ যেতে চায়, এক কথায় যদি বলো তার কোন প্রিপারেশনটা সবচেয়ে ভালো থাকা উচিত, এক সেন্টেন্সে বলবা। সবথেকে বেশি ভালো দরকার আইএলটিএস এবং জিআরই স্কোর, এটাই। আচ্ছা, আইএলটিএস এবং জিআরই স্কোর, ওকে, থ্যাংক ইউ। আমি সবাইকে মাইকগুলো আনমিউট করে রাখার জন্য বলছি। আমরা যেহেতু প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি, সুতরাং আমি জিজ্ঞেস করলে যাতে সরাসরি বলতে চাই। আলামিন, যদি জাপানে তোমার কাছে কেউ অ্যাডভাইস, চায়নাতে কেউ অ্যাডভাইস চাই যে আমি চায়নাতে পড়াশোনা করতে যেতে চাই, এক সেন্টেন্সে তাকে কোন বিষয়টিকে গুরুত্ব আরোপ করতে বলবা? স্যার, আমি এটা বলার আগে জাস্ট আমি একটা স্যার কথা বলতে চাই, জাস্ট 2 লাইন। এখন সবাই যেটা ওভারঅল বলেছেন যে আসলে কমিউনিকেশন, তো আমি স্যার একটা আমার পার্সোনাল থেকে বলতে চাই যে আমাদের ডিপার্টমেন্টের, স্পেশালি আমাদের ডিপার্টমেন্টের ছেলেরা যারা এখন বর্তমানে আছে, তারা আসলে কমিউনিকেশন করে না বললেই চলে আমার মতে। কারণ আমাদের দেখা যাচ্ছে যে এখানে যেহেতু আমাদের ফ্যাকাল্টি হিসাবে, আমার পোস্ট ডক ফ্যাকাল্টি হিসাবে থাকে অনেক দেশ থেকে, ইন্ডিয়া, পাকিস্তান থেকে শুরু করে অনেক দেশ থেকে তারা আমার ইমেল সার্চ করে আমাকে মেল করে যে স্যার আমি এই পদে পিএইচডি করতে চাই। তো তাদের ইন্টারেস্ট দেখে আমি মনে হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টের কেউ করে না। আর মেহেদি অলরেডি যেটা বলছে যে এখানে কিন্তু পিএইচডিটা পাওয়াটা যেমন কঠিন আবার সহজ, কিন্তু যদি আমাকে জানতে হবে যে সেই স্টুডেন্টটা আসলে যে যেমন ধরনের ছাত্র চাচ্ছে প্রফেসর, তেমন ধরনের আসলে তার যোগ্যতাটা অর্জন করছে কিনা। তো সেক্ষেত্রে যেটা বলবো, মেহেদি অলরেডি বলছে, আমাদের স্ট্যাটিস্টিক্সে মেনলি আমি মনে করি যে শুধু স্ট্যাটিস্টিক্সে যদি শুধু একটা প্রোগ্রামিং সি প্লাস প্লাস অথবা আর যদি জানে, তো সেক্ষেত্রে তার পিএইচডি পেতেও অসুবিধা নেই এবং জবের ক্ষেত্রেও তার পাওয়া খুব ইজি। তো আমি বলবো যে কমিউনিকেশন স্কিলটা আমি বাড়ানোর জন্য অনুরোধ করব এটা। আর সেক্ষেত্রে যেটা স্যার আপনি এক কথায় বলতে বলছেন, আমি মনে করি যে প্রথমে স্যার ফার্স্ট আমি মনে করি যে ওভারঅল আমাদের আগে ডিটারমাইন হতে হবে যে আমি রিসার্চ করব কিনা। যদি আমি রিসার্চ করলে সেই বিষয়ে জাস্ট প্রফেসর ম্যানেজ করলেই স্যার তার স্কলারশিপ হবে এবং উচ্চশিক্ষার পথ উন্মুক্ত হবে। আমাদের বর্তমান যে ডিপার্টমেন্টের স্যাররা আছেন, ওনাদের দিক নির্দেশনা মানলেই আমি মনে করি যে উচ্চশিক্ষার পথ খোলা সবার জন্য। থ্যাংক ইউ স্যার। ওকে, ডক্টর মোহাম্মদ আলামিন। মেহেদি হাসান, বলো, জাপানে যদি কেউ যেতে চায় তাহলে তার কোন প্রস্তুতিটা সবচেয়ে জরুরি, খুব এক সেন্টেন্সে? থ্যাংক ইউ স্যার। এটা বলার আগে আমি একটা কথা বলতে চাই। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আছে অনেক, যারা দেশের বাইরে থেকে পিএইচডি কমপ্লিট করছে, স্যারদেরকে অনুরোধ করবো যেন ফার্স্ট ইয়ার থেকে শুরু না করলেও থার্ড ইয়ার থেকে যেন শুরু করে রিয়েল ডেটা অ্যানালাইসিস কিভাবে ফেস করতে হয় স্টুডেন্টকে। অ্যাটলিস্ট তাদেরকে বলতে হবে এই ডেটা, আমাদের ডেটার অভাব নেই বাংলাদেশে, এই ডেটাটা তাদেরকে দিয়ে
বলতে হবে এটা সামারাইজ করতে, ইট শুড বি প্র্যাকটিক্যাল লাইক দিস। এটা আমরা খুবই ফিল করতে চাই এখনো, রিয়েল ডেটা অ্যানালাইসিস আমরা স্টুডেন্টরা করতে শিখি নাই ডিপার্টমেন্ট থেকে, সেটা খুব প্রয়োজন। আর জাপানে আসার জন্য মেইন হচ্ছে একটা হট টপিকস, যেমন আইটি সেক্টর কিংবা বায়োইনফরমেটিক্স খুবই হট কেক। এখানে যদি সিম্পল একটা টপিকস প্রফেসরের সাথে রিলেটেড, এরকম কোন রিলেটেড টপিকস নিয়ে জাস্ট প্রফেসরকে মেল করতে হবে, I would want to do PhD or master by using your lab. আমি খুব ইন্টারেস্টেড এই বিষয়ের উপরে। সো এটা যদি মেল করে প্রফেসর রিপ্লাই দিবে, আর রিপ্লাই দেওয়া মানে 80% কনফার্ম তাকে একটা যে কোনো একটা স্কলারশিপ ধরাই দিবে, হোক ইউনিভার্সিটি ফান্ড অথবা মিক্সড অথবা যে কোনো একটা স্কলারশিপ। তো প্রফেসর ম্যানেজ করা হলো মেইন টার্গেট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ডক্টর মেহেদী হাসান রনি। ডক্টর রশিদুল আলম মাহমুদ, বলো অস্ট্রেলিয়ায় যদি একটা ছাত্র যেতে চায় তাহলে তার কোন স্কিলটা সবচেয়ে ভালো থাকা প্রয়োজন, এক সেন্টেন্সে বলবা। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি আসলে পিএইচডি করার জন্য যে স্টুডেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা চিন্তা করা উচিত, আসলে অস্ট্রেলিয়াতে চিন্তা করে যদি আমি না অস্ট্রেলিয়াতে আমি পিএইচডি করব, তাহলে এখানে মিনিমাম দু একটা এখানে ফার্স্ট অর্ডারে পাবলিকেশনটা দরকার। কারণ এখানে যদি পাবলিকেশনটা যদি না থাকে তাহলে এখানে স্কলারশিপ পাওয়াটা অনেক ডিফিকাল্ট হবে। কারণ আমি সিম্পল একটা এক্সাম্পল বলি, যদি একটা স্টুডেন্টের যদি এখানে 4 ফার্স্ট ক্লাস থাকে আর একটা স্টুডেন্টের যদি 3 ফার্স্ট ক্লাস থাকে এবং দুটো যদি পাবলিকেশন থাকে, তাহলে ওই পাবলিকেশন যারা আছে তাকেই কিন্তু এখানে সিলেক্ট করবে। মানে এটার উপরে আমি গুরুত্বটা দিব স্যার, এখানে অস্ট্রেলিয়া কন্টেস্টে আর কি। ওকে, রশিদুল আলম মাহমুদ ধন্যবাদ। জয়নাল আবেদিন, তুমি বলো ইউরোপে যদি একটা ছেলে যেতে চায়, তোমাকে আসলে অনেকেই নক করে, ফাইনালি হয়তো তারা আর যায় না, বা হয়তো অ্যাপ্লাই করার পরেও কোনো কারণে আনসাকসেসফুল হয়েছে, যেটা আমি জানি এই গল্পগুলো তোমার কাছ থেকে, যে কেন তারা আনসাকসেসফুল হয়েছে, আমি সেই ভিতরের গল্পগুলো আমি জানি আর কি। তো তুমি এক সেন্টেন্সে বলো যে ছেলেরা আসলে কি প্রিপারেশনটা নিলে ইউরোপের কান্ট্রিগুলোতে, আয়ারল্যান্ড সহ অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তাদের যাওয়াটা সহজ হবে। আমি এক সেন্টেন্সই বলি, এটা শুধুমাত্র ইউরোপ বা আয়ারল্যান্ড বলে না, এটা যে কোনো কান্ট্রির জন্যই প্রযোজ্য। স্টে হাংরি টু লার্ন নিউ থিংস এন্ড এনহ্যান্স ইউর স্কিল সেট, দ্যাট ইজ দ্য অনলি থিং ইউ ক্যান ফোকাস অন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ জয়নাল। আসলে ক্ষুধা থাকতে হবে। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদি একটু আমাদের এই আলোচকদের বক্তব্যগুলোকে একটু যদি সামারাইজ করি, তাহলে যেটা হবে, সিরাজুল মুনিরা যেটা বলেছে যে সে আসলে প্রথমে ফার্স্ট ইয়ারে এসে একটা পরিসংখ্যান ডিপার্টমেন্টে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করে, এবং এই পরিপ্রেক্ষিতে বলে রাখি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান ডিপার্টমেন্ট একমাত্র ডিপার্টমেন্ট যারা প্রতি 3 বছর অন্তর অন্তর একটি করে ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করে থাকে। আর কোনো একক ডিপার্টমেন্টের পক্ষে এই কাজটি সম্ভব হয়নি, এবং পরিসংখ্যান ডিপার্টমেন্ট এই পর্যন্ত 7টি ইন্টারন্যাশনাল কনফারেন্স সফলতার সাথে সম্পন্ন করেছে। এবং সেই ইন্টারন্যাশনাল কনফারেন্সে ফার্স্ট ইয়ার থেকে আসলে অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না, কিন্তু সিরাজুল মুনিরা ভলেন্টিয়ার হিসাবে সেই সুযোগটি গ্রহণ করে সে, আমার মনে হয় সে তার সঠিক সিদ্ধান্তটি নিয়েছিল। এই সাথে শিক্ষকদের অনুপ্রেরণার কাজটি করেছিল, এবং সে স্কলারশিপ ছাড়াই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে গিয়েই আসলে সফলতা দেখিয়েছে। এবং আমেরিকা যাওয়ার জন্য জিআরই এবং আইএলটিএস স্কোরটা খুব জরুরি, সেই বিষয় সম্পর্কে এবং ইউনিভার্সিটি সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ। এক এক ইউনিভার্সিটি, কোনো ইউনিভার্সিটি আইএলটিএস স্কোর চাই, শুধুমাত্র কোনো ইউনিভার্সিটি জিআরইর সাথে আইএলটিএস চাই। সুতরাং এই জিনিসগুলো ছাত্রছাত্রীদেরকে জানতে হবে। এবং যে জিনিসটি খুব গুরুত্ব সহকারে বলেছে যে অনার্স লেভেল পর্যন্ত থিওরি বেসড এডুকেশন ঠিক আছে, কিন্তু মাস্টার্সটা অন্তত যেন অ্যাপ্লিকেশন বেসড হয়, এইটার উপরে সিরাজুল মুনিরা খুবই গুরুত্ব আরোপ করেছে। এবং সেটি যদি হয় তাহলে হয়তো ছাত্রছাত্রীদের বাইরে রিসার্চ এর ক্ষেত্রে বা জব অপরচুনিটির ক্ষেত্রেও হয়তো অনেক বেশি উপকারে আসবে। এবং মেন্টালি প্রিপেয়ার থাকাটা খুব জরুরি। এর সাথে আলামিন যেটা বলেছে যে সে একজন স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট হয়ে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফিল্ড, মলিকুলার বায়োলজি তার রিসার্চ কমপ্লিট করেছে, এবং ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম ছিল, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, কিন্তু যে বিষয়টা যে হচ্ছে কারেন্ট যারা স্টুডেন্ট আছে, যারা ইয়াং স্টুডেন্ট আছে, তারা আসলে ইংলিশ অনেক বেশি পারদর্শী, এবং বাধা আসলে নিজের কাছ থেকেই আসে। এই বাধাটা যদি অতিক্রম করতে পারে, একাগ্রতা, ইচ্ছা যদি থাকে, তাহলে আসলে যে কোনো ফিল্ডে সফল হওয়া সম্ভব।
এবং সেই সাথে যেটা বলেছে যে নাম্বার অফ পাবলিকেশন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কোয়ালিটি পাবলিকেশন। এবং যদি আইএলটিএস স্কোর থাকে তাহলে 95% ক্ষেত্রেই তার স্কলারশিপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং সিরাজুল মুনিরা খান যেটা বলছিল যে ব্যান্ড স্কোর যদি 6.5 থাকে কমপক্ষে, তাহলে আসলে যে কোনো দেশেই যে কেউ যেতে পারে। এরপরে মেহেদী যে বিষয়টি বলেছে যে রিয়েল ডেটা নিয়ে আসলে কাজ করা দরকার, এবং সে প্রথম গিয়ে যেটা সম্মুখীন হয়েছে তাকে একটা রিয়েল ডেটা দিয়ে দিয়েছে প্রফেসর, দিয়ে তাকে সেগুলো সলভ করতে বলেছে। এবং সে হয়তো প্রথম দিকে একটু কষ্ট হয়েছে, সে বলতে চেয়েছে যে প্রথম 6 মাসে তাকে প্রফেসর যে প্রেসারে রেখেছে, এবং সেই প্রেসারে রাখার ফলে সে রিসার্চ যেটা শিখেছে সেটা তার আসলে এখন অনেক বেশি কাজে দিচ্ছে। ফলে হোপলেস না হয়ে প্রফেসরের এই প্রেসারটাকে হচ্ছে পজিটিভ হিসাবে দেখেই আসলে এগিয়ে যেতে হবে। এবং সেই সাথে ল্যাবমেটদের যে সবসময় সহযোগিতা পাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি নেই, এবং সে যে অনেক ক্ষেত্রেই হয়তো পায়নি বা কখনো কখনো হয়তো পেয়েছে। সেই সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, পার্ল, জাভা এর যে কোনো একটি যদি ভালো জানা থাকে তাহলে বাইরে ভালো পজিশন পাওয়া সম্ভব। এবং হচ্ছে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে প্রফেসরের সাথে কনভারসেশনটা, এই প্রফেসরের সাথে কনভারসেশনটা হয়তো তার প্রথম দিকে একটু প্রবলেম হয়, বা হয়তো প্রফেসরের কোনো বিষয়ে দ্বিমত থাকতে পারে। এই দ্বিমত থাকলেও সেখানে আসলে খুব বেশি বার্গেন না করা। এবং সে যেটা বলতে চাইছিল যে তার জাপান চায়নাতে থাকতে থাকতে ইউএসএ কানাডাতেও তার অফার ছিল, কিন্তু প্রফেসরদের সহযোগিতার কারণেই হয়তো সেটা সে পারেনি। হয়তো অন্য কোনো দেশ হলে সেটা তার জন্য অনেক সহজ হতো। এবং সে হংকং এর হচ্ছে লাইফ দেখেছে, সেখানকার অনেক লাক্সারিয়াস লাইফের সাথে সে মুখোমুখি হয়েছে। এবং জাপানের যে পোলাইটনেস সে দেখছে, বা তাদের যে সহযোগিতার মনোভাব, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, সেটাও সে দেখতে পেয়েছে এবং সেখানে খুব ভালো রিসার্চ করছে। এবং সে যে বিষয়টার সাথে গুরুত্ব করে আরোপ করেছে যে স্কিলড স্টুডেন্ট যদি থাকে তাহলে তার পজিশনের কোনো অভাব নেই। এবং সেই ক্ষেত্রে যদি মেহেদীর সাথে যোগাযোগ করা হয়, আলামিনের সাথে যোগাযোগ করা হয়, রশিদুল বা হচ্ছে জয়নালের সাথে যোগাযোগ করা হয়, তাহলে আমার মনে হয় আমাদের ছেলেরা একটা ভালো পজিশন পেতে পারে। তবে নিজেকে স্কিল হিসেবে প্রমাণ করতে হবে যে আমি এই বিষয়টাতে স্কিল আছে। এবং এই ক্ষেত্রে নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা খুব গুরুত্বপূর্ণ। এবং যে বিষয়টা হচ্ছে দেশের বাইরে আসলে স্ট্যাটিস্টিশিয়ানদের প্রচুর জবের অফার আছে, সেই ক্ষেত্রে বাইরে যে যদি এমএস করা যায় বা সেই সাথে যদি পিএইচডি করা যায় তাহলে জবের কোনো দেশের বাইরে অভাব হবে না। দেশে আসলে হয়তো জব অপরচুনিটিটা সংকুচিত হয়ে যেতে পারে, কিন্তু জাপান, চায়না, হংকং, অস্ট্রেলিয়া এইসব জায়গায় আসলে অনেক জব অপরচুনিটি। এরপরে রশিদুল যে বিষয়টি বলেছে যে সে আইসিডিডিতে থাকতেও তার আসলে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল, বাট সেগুলোকে সে ওভারকাম করেছে এবং সেখানে সে নতুন একটি মাস্টার্স অফ পাবলিক হেলথে করে আর কি, যার ফলে সে অস্ট্রেলিয়াতে তার ইচ্ছাই ছিল বাইরে যে একটি পিএইচডি করা এবং সেটিতে সফল হয় এবং স্কলারশিপ নিয়ে সে অস্ট্রেলিয়াতে পিএইচডি কমপ্লিট করার পরে এখন সে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসাবে দায়িত্ব পালন করছে। এবং সে যে জিনিসটি সে বলতে চেয়েছে যে স্কলারশিপ পেতে গেলে আর্টিকেল যেমন লাগে সাথে ইংলিশ প্রফিসিয়েন্সিটা থাকা খুব দরকার, এবং ক্লাসে ছাত্র শিক্ষকদের ইংলিশ কনভারসেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি এই জিনিসটা এখন আগের চেয়ে অনেক বেশি ইংলিশ কনভারসেশন হয়, সেটা আমার মনে হয় ছাত্রদের উপকারে আসবে। এর সাথে একটা গুড রিলেশনশিপ উইথ সুপারভাইজারদের সাথে একটা ভালো রিলেশনশিপ ডেভেলপ করা এবং সুপারভাইজারের সাথে কন্ট্রাডিকশনে না গিয়ে এবং একটা ভালো রিলেশনশিপ গড়ে তুললেই রিসার্চের ক্ষেত্রে অনেক বেশি ফ্রুটফুল হয়। এবং জয়নাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিল সেটা হলো যে কম্পিউটার সায়েন্সের একটি পোস্ট থেকে তাকে অ্যাপ্লাই করার কথা বলা হলেও সেই স্ট্যাটিস্টিক্সের ব্যাকগ্রাউন্ড নিয়ে সে যেহেতু প্রোগ্রামিং এ ভালো ছিল, তার যেহেতু রিসার্চ নলেজ ছিল এবং সে যেহেতু ইন্টারেস্টেড ছিল, তার যেহেতু ইচ্ছা ছিল, সে যেহেতু ভয় পায়নি, সুতরাং সে যোগাযোগ করে এবং একজন কম্পিউটার সায়েন্সের ছাত্রের সাথে সে কম্পিট করে স্ট্যাটিস্টিক্সের ছাত্র হয়েও সেই পজিশনটিতে সে সফলতার সাথে তার পিএইচডি কমপ্লিট করেছে। তাহলে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং জানা এবং নেটওয়ার্কটা রাখা, এবং এই অফারটি পেয়েছিল আমাদের ডিপার্টমেন্টের একজন সিনিয়র ফয়সালের মাধ্যমে, এবং সে ফেসবুকে এই পোস্টটি দিয়েছিল, সেখান থেকে ফয়সাল আসলে জয়নাল আসলে পরে যোগাযোগ করে। এবং আমাদের সে জয়নাল যে জিনিসটি বলতে চেয়েছে যে আমাদের কারিকুলাম আসলে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এবং এই কারিকুলামে আমাদের কোনো ঘাটতি নেই, ফলে কারিকুলাম নিয়ে কারোই কোনো সে থাকার কথাও না। কিন্তু আমাদের যে জিনিসটি যে কনফিডেন্স লেভেল স্টুডেন্টদের আসলে অনেক লো, এই কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে, কমিউনিকেশন স্কিলটাকে বাড়াতে হবে, এবং পাবলিকেশন না থাকলেও যদি আদার্স স্কিলগুলো ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে বাইরে যাওয়া সম্ভব। এবং ভয়কে দূর করে আসলে অ্যাপ্লাই করতে হবে, এবং এই প্রসিডিওরটা একটু লেন্দি প্রসেস, কিন্তু সেই লেন্দি প্রসেসটাকে সময় নিয়েই আসলে
করতে হবে, এবং যদি সেটা করতে পারা যায়, নিজেকে এক্সপ্রেস যদি করা যায়, তাহলে প্রতি বছর বাইরে আমাদের ছাত্ররা তাদের পজিশন করে নিতে পারবে, পিএইচডি, এমএস বা বিভিন্ন জায়গায়। সেই সাথে যে জিনিসটি খুব গুরুত্বের সাথে আলোচিত হয়েছে সেটা হলো কোলাবোরেটিভ রিসার্চ নেটওয়ার্ক, এবং আমার মনে হয় যে এই জিনিসটি ডেভেলপ করলেই আমরা অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাব। তাহলে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি, যে আমেরিকা কানাডা যেতে গেলে যদি কারো ব্যান্ড স্কোর 6.5 থাকে এবং কোনো ক্ষেত্রে যদি জিআরই স্কোর 300+ থাকে, তাহলে তার পিএইচডি তে পজিশন পেতে কোনো সমস্যা হবে না। সিরাজুম মুনিরা সে গ্যারান্টিটুকু দিচ্ছে আর কি। যাই হোক, ধন্যবাদ সিরাজুম মুনিরাকে। সে সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে, আসলে বায়োইনফরমেটিক্স, ডেটা সায়েন্স বা আদার্স যে কোনো ফিল্ডে যদি ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে এবং মাইন্ডসেটটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের ছেলেরা অবশ্যই ভালো জায়গায় যেতে পারবে। এবং যে বিষয়টা গুরুত্বের সাথে বলা হয়েছে যে 2-3 দিনের জন্য ওয়ার্কশপে না এসে যদি বাইরে থেকে এক্সপার্টদের, আমাদের স্টুডেন্ট যারা বাইরে বিভিন্ন জায়গায় ভালো পজিশনে আছে, তাদেরকে যদি আমরা 1 মাসের জন্য নিয়ে আসতে পারি আমাদের ডিপার্টমেন্টে, 1 মাস বা তার বেশি সময়ের জন্য এসে যদি তারা একদম হাতে কলমে জিনিসগুলো শেখাতে পারে, তাহলে আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে, আমাদের শিক্ষকরা উপকৃত হবে। তবে এখানে একটি প্রতিবন্ধকতা বলি যে আসলে আমাদের ইউনিভার্সিটিতে এইভাবে আনতে গেলে বিশ্ববিদ্যালয় থেকে কোনো ফান্ডের ব্যবস্থা নাই, এটা একটা বড় প্রতিবন্ধকতা। ভবিষ্যতে আমরা অতীতে করেছি, আমাদের রবিউল আলম বেগ স্যার এসে 6 মাস আমাদের ভিজিটিং স্কলার হিসেবে থেকে গেছেন। উনি ডিপার্টমেন্ট থেকে কোনো সুবিধা নেননি, শুধু একটি চেম্বার চেয়েছিলেন, আমরা তাকে চেম্বার দিয়েছিলাম। বা অন্যান্য প্রফেসররাও 1 মাস করে 15 দিন করে এসে থেকে গেছেন, আমরা তাদেরকে ফান্ড দিতে পেরেছি, সেক্ষেত্রে সম্ভব হয়েছে। যদি আমরা ভবিষ্যতে এরকম পারি, বা কেউ যদি স্বইচ্ছায় আসতে চায় যে আমি স্বইচ্ছায় যেতে চাই, আমাকে শুধু হচ্ছে ওই একটু বসার জায়গা দিলে হবে, আমরা মনে হয় ডিপার্টমেন্ট থেকে সে ব্যাপারে সবসময় আগ্রহী আছি। কিন্তু ফান্ডের ব্যাপারটা হলে আসলে ডিপার্টমেন্ট, তোমরা জানো যে আসলে বাংলাদেশে এই ফান্ড গুলো পাওয়াটা অনেক কঠিন, এবং রিসার্চে ফান্ড বাংলাদেশে পাওয়া আসলে অনেক কঠিন। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, তোমরা যদি আগ্রহী থাকো তাহলে আমরা এখানে সেই পজিশনটা করে নিতে, এবং রিয়েল ডেটা নিয়ে কাজ করাটার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং ডেটার উপরে যে মডেল নির্ভরশীল সেই বিষয়টা আমাদের আসলে বোঝা উচিত। তাহলে যে বিষয়টা প্রোগ্রামিং ভীতি দূর করা, এবং সে সাথে থিওরির সাথে পড়তেই হবে, বাট থিওরির সাথে সাথে আমরা যদি অ্যাপ্লিকেশনটাও একটু বাড়িয়ে নিতে পারি আমাদের কারিকুলামে, তাহলে হয়তো ছেলেদের জন্য এটা অনেক বেশি উপকারে আসবে। তো আমরা অনেকটা সময় পার করে ফেলেছি। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা যারা দীর্ঘক্ষণ থেকে প্রায় 2 ঘন্টা হতে আসলো আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন, এবং বর্তমান ছাত্রছাত্রী যারা এই প্রোগ্রামটি প্রথম থেকে উপভোগ করছে, এখান থেকে যদি 10% ছাত্র উপকৃত হয়, তাহলে আমরা এই প্রোগ্রামটিকে সার্থক বলে ধরে নেব। সেই সাথে আগামী প্রোগ্রামটি আমরা চেষ্টা করছি যে বিসিএস ক্যাডার যারা বাংলাদেশে আছে, সাথে বিদেশে যারা এই বিশেষ ক্যাডারের সমতুল্য বা তার চেয়ে ভালো পোস্টে যারা আছে, এইরকম পার্সনদের, যারা পরিসংখ্যানের সফল, এরকম ব্যক্তিদের নিয়ে নেক্সট এপিসোডটি 20 তারিখ বৃহস্পতিবার রাত 8টায় 1 মিনিটে একই সময়ে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আপনাদের সেই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আজকে যে আমাদের সাথে আছেন ডক্টর জয়নাল আবেদিন, ডক্টর রশিদুল আলম মাহমুদ, ডক্টর মেহেদি হাসান, ডক্টর মোহাম্মদ আলামিন এবং সিরাজুম মুনিরা খান, তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।